1300 টাকায় সাবর্ণরা বেচে দিল কলকাতা। ছ্যা ছ্যা ছ্যা। অনেকে বলেন তোরা ভাড়া করা শহরের বাসিন্দা। আমি জোর করে কলকাতা 335 বছর পুরনো যোগচান্নকের হাতে তৈরি হলো, এই সব মিথ্যা ইতিহাসগুলো আমাদের শেখানো হয়েছে এতদিন ব্রিটিশদের ধরে। গ্লোরিফাই করার জন্য। নবকৃষ্ণদেব and his allies who were the friends and shoelickers of the British. That's why নবকৃষ্ণদেব is my enemy. সিরাজের সঙ্গে আপনার পরিবারের কিরকম সম্পর্ক ছিল? মুঘল আমার বন্ধু, ভীষণভাবে বন্ধু। আমি মুঘলদের ভীষণভাবে মানি। আমাকে ওই পডকাস্টের তলাতে প্রচুর গালাগাল আসবে, আই ডোন্ট কেয়ার। বদার অফ অল দিস শুলিকার্স। ঔরঙ্গজেব কোন হিন্দুকে হত্যা করেছে এবার উঠবে কথাটা, গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল, বেশ করেছিল। আমি বলছি বেশ করেছিল, আমি থাকলে আমিও করতাম, কেন করব না? কিন্তু আমরা অনেকবার দেখেছি যে ঔরঙ্গজেব শয়ে শয়ে হিন্দু মন্দির ধ্বংস করেছেন। ঔরঙ্গজেব করলে দোষ আর মোদি করলে সেটা ভালো। আপনাদের পূর্বপুরুষরা তারা এগুলো কোথাও লিখে রাখেননি কেন? নট 1757 এতে যতজন ইতিহাসবিদ বলেছে আমি সবাইকে আমি কন্ট্রাডিক্ট করছি। আমার পরিবারের ইতিহাস আমার থেকে ভালো অন্য কেউ জানতে পারে না। এভরি ফ্যামিলি হ্যাজ আ স্টোরি, ওয়েলকাম টু আওয়ার্স। আমাদের প্রথম পুরুষ থেকে আমরা কিন্তু স্পিরিচুয়াল ফ্যামিলি, আর স্পিরিচুয়াল ফ্যামিলি আর পলিটিক্যাল ফ্যামিলির মধ্যে তফাৎ রয়েছে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন ইতিহাসবিদ এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দেবর্ষী রায়চৌধুরী। এই পডকাস্টে আমরা কলকাতার ইতিহাস নিয়ে আলোচনা করেছি, কিন্তু আলোচনায় এমন সব বিস্ফোরক তথ্য সামনে এসেছে যা শুনলে চমকে উঠতে হবে। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? আমি সবসময় ভালো থাকতে চেষ্টা করি, ইতিহাসের সঙ্গে থাকতে চেষ্টা করি, এবং অনেকেই হয়তো জানেন যে আমরা এখন সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ সাবর্ণ সংগ্রহশালা থেকে আমরা একটা কলকাতার ওপর ইন্টার্নশিপ শুরু করেছি, যেটা কিন্তু পৃথিবীতে প্রথমবার। এবং সেখানে 4খানা ইউনিভার্সিটি, আমাদের বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, কলকাতা এবং যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আমাদের এই ইন্টার্নশিপে পার্টিসিপেট করছেন। এবং আমরা কলকাতার ইতিহাস, সেটা শুধু সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ইতিহাস নয়, সেখানেতে সাধারণ ব্রহ্ম সমাজ রয়েছে, আমাদের সত্য চৌধুরী রয়েছে, নজরুল রয়েছে, রবীন্দ্রনাথ রয়েছে, রানী রাসমণি রয়েছে, আমাদের সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট রয়েছে, সবাইকে নিয়ে যাদের মাধ্যমে কলকাতা আজ কলকাতা হয়ে উঠেছে, সেই সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা যে প্রজন্মকে আমরা জেন জি বলছি, তাদের মধ্যে আমরা সেই চর্চাটা যাতে ঠিক মতনভাবে যায়, সেই চেষ্টাটা আমরা কিন্তু করছি। একদম দারুণ একটা চেষ্টা, এবং আমরাও আজকে এই পডকাস্টে কলকাতার ইতিহাসটা নিয়েই কথা বলবো। একটা কথা আপনাকে বলার দাদা, অনেকে বলেন তোরা ভাড়া করা শহরের বাসিন্দা। এটা কেন? এই কথাটা কোথা থেকে এলো? দেখুন, ভাড়া করা শহরের আমি এই কথাটাকে মানতে পারছি না। তার কারণ হচ্ছে, যে কোনো গ্রাম বলুন, শহর বলুন, প্রতিটা সময় তার তো একটা আর্থসামাজিক ব্যবস্থা একটা থাকবে, এবং সেখানেতে একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে। সেটা এক সময় রাজা, জমিদার তারা ছিল, বর্তমান ডেমোক্রেটিক সোসাইটিতে সেটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বা একটা কর্পোরেশন বা পঞ্চায়েত, এইভাবে চলছে। তো সেটা আমরা যদি সেই একদম যখন 16টা মহাজনপদ ছিল তখন আমরা যদি চলে যাই, বা তার আগে যদি আমরা ট্রাইবাল কিংডমসে চলে যাই, সেখানে তো একজনকে আমরা সেই রাজা হিসেবে বলুন বা একটা কনসাল হিসেবে, সেখানে 2-3জন তারা কাজ করছে, যারা অ্যাডমিনিস্ট্রেশন দিকটা দেখছে। আর একটা দল দেখছে তারা ওয়ারিয়ার্স হিসেবে সেই তাদের প্রদেশটাকে রক্ষা করছে। আবার মানুষরা চাষবাস করছে, তারা হ্যান্ডিক্রাফটস করছে, আবার মেয়েরা সংসার সামলাচ্ছে। তো এইটা তো যুগে যুগে চলে আসছে। তাই কোনো শহর, হয়তো এই শহরটা একটা সময় 150 বছর আমরা শাসন করেছি, 1608 থেকে 1757 পলাশির যুদ্ধ পর্যন্ত। তারপর ব্রিটিশরা এসছে, তারপর ভারত স্বাধীনতা পেয়েছে, একের পর এক মুখ্যমন্ত্রীরা রয়েছেন, আগামী দিনেও নতুন নতুন মুখ্যমন্ত্রীরা আসবেন, তারা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখবেন।
পাশাপাশি মার্চেন্ট ফ্যামিলিজ, ট্রেডার্স, সাধারণ মানুষ, সারা পৃথিবীর মানুষ তারা এসে বসবাস করছেন। তাদের এই সবাইকার কর্মকাণ্ড নিয়েই কিন্তু একটা গ্রাম, একটা শহর, একটা প্রদেশ, একটা দেশ গড়ে এবং ওঠে প্রত্যেকটা ইতিহাস জড়িয়ে রয়েছে একসঙ্গে। ভীষণভাবে। এবং তো সেখানেতে এই ভাড়াটে শহরে থাকিস বা এইটা নয়, 1300 টাকায় ভাড়া প্রত্যেকে দেওয়া শহর। যাই হয়ে থাকুক সেটা তো একটা ইতিহাসের ঘটনা। কিন্তু সেখানে যে মানুষরা ছিল, অ্যাডমিনিস্ট্রেটর যেই হোক না কেন, সেটা আমরা হই, পরবর্তী সময় ব্রিটিশরা হোক বা স্বাধীনতার পরে মুখ্যমন্ত্রী, তারা কি শুধু মানুষজনকে ছাড়া, প্রজাদের ছাড়া, সিটিজেন্সদের ছাড়া কি সেই দেশ চলতে পারে? একজন কৃষক, একজন শ্রমিক, তাদের যে কর্মকাণ্ড সেটার জন্যেই কিন্তু দেশ, সেটার জন্যেই প্রদেশ। তো তাদের কর্মকাণ্ড, তাদের ইতিহাস ছাড়া সাধারণ মানুষের ইতিহাস, শুধু রাজরাজার ইতিহাস দিয়ে ইতিহাস হয় না, সেই ইতিহাসই তো সাধারণ আমরা পড়েছি। মানুষের ইতিহাস দিয়ে একটা দেশ গড়ে ওঠে। আমরা ঠিক এই জিনিসটাই আমরা চাইছি আমাদের যে ছাত্রছাত্রীরা, এই যে ইন্টার্নশিপ হোক বা আমার যে ছাত্রছাত্রীরা আছে, তাদের মধ্যে এই প্রশ্নটা করবার জন্য, এই শিক্ষাটা দেবার জন্য। এবং শুধু এটা যে একটা, যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল বা বড় কোনো মার্চেন্ট ফ্যামিলিজ ছিল বা বিখ্যাত কোনো মানুষের ইতিহাস নয়, আমরা ছাত্রছাত্রীদের বলছি তোমার বাড়ির ইতিহাসটা আগে তৈরি করো, শেখো, চর্চা করো। তোমার পূর্বপুরুষ কী ছিল, তোমার দাদু ঠাকুমাদের কি কর্মকাণ্ড, এই সকলের কর্মকাণ্ডটা নিয়েই তো আমাদের সমাজ। তাহলে প্রতিটা ছাত্রছাত্রীর বাড়িতে, আমাদের এই কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সময় একটা বড় ব্যানার দেওয়া থাকে একদম প্রথমেতেই, এভরি ফ্যামিলি হ্যাজ আ স্টোরি, ওয়েলকাম টু আওয়ার্স। তার মানে আমরা বলছি প্রতিটা পরিবারের একটা গল্প আছে, একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে সেই পরিবারের মানুষকেই তো খুঁজে বার করতে হবে। কিন্তু দাদা আপনি ভাবুন, আপনি বলছেন প্রতিটা পরিবারের ইতিহাসকে খুঁজে বের করতে, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা বাঙালিরা এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের ইতিহাসটাই ঠিক করে জেনে উঠতে পারিনি। এটা শুধু আমাদের সঙ্গে বলে ব্যাপার নয়, এটা সারা পৃথিবীতেই। আপনি যদি একটু ইতিহাস চর্চা করেন দেখবেন যে ইতিহাসটা সবসময় তো যারা শাসক ছিল তারাই ইতিহাসটা রচনা করেছে, তারা নিজেদের গ্লোরিফাই করেছে, এটা খুব স্বাভাবিক ঘটনা, এটা আমি থাকলে আমিও করব। কিন্তু একজন সাধারণ যে ছাত্রছাত্রী যারা ইতিহাসকে ভালোবাসে, ইতিহাসকে তো ভালোবাসতে হবে, এবং ভালোবাসার জায়গাটা, ইতিহাস মানে হচ্ছে হু আই অ্যাম, হু উই আর। আমার পূর্বপুরুষ ছিল বলে আজকে আমি বসে, সঙ্গীতা, তোমার সঙ্গে আজকে আমি কথা বলছি। আমার পূর্বপুরুষটা যদি না থাকতো, তাদের কর্মকাণ্ড যদি না থাকতো, আমি কে? দেবশ্রী রায়চৌধুরী কে, যে আজকে কলকাতা নিয়ে এত বড় বড় কথা বলতে পারছি? আমার পূর্বপুরুষরা সেই কর্মকাণ্ডটা করে গেছে, সেই রক্তটা আমার শিরায় বইছে, আজকে তাই আমি এত ভোকাল। তাহলে আমার পূর্বপুরুষ ছিল বলেই আমি বলতে পারছি। তাহলে প্রতিটা ছাত্রছাত্রী যদি ইতিহাসকে ভালোবাসতে পারে বা ভালোবাসাটা শেখানো যেতে পারে তাদের, তাহলে তারা কিন্তু তাদের নিজেদের ইতিহাসটা যখন প্রতিষ্ঠা করবে, অটোমেটিক্যালি সঠিক ইতিহাসটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে, সামনে চলে আসবে সবগুলো একসঙ্গে জুড়ে। একদম। কিন্তু এখনো পর্যন্ত সেটা সম্ভব হয়নি। যতটুকু সম্ভব হয়েছে আপনার পরিবারের তরফে, যতটুকু সামনে আনা গেছে, চেষ্টা করছি। সেটাই আজকে চাইবো আপনার কাছ থেকে জানতে। এই যে ধরুন আমি প্রথমেই বললাম যে 1300 টাকায় কলকাতা ভাড়া দেওয়ার ঘটনাটা, এটা তো এক্স্যাক্টলি কলকাতা ভাড়া দেওয়ার ঘটনা বা এরকম নয়, এটার পেছনে একটা জটিল ইতিহাস রয়েছে। সেটা যদি আপনি একটু ক্লিয়ার করে বলেন। দেখুন, কলকাতা, আমরা যে শহরে বাস করি, এই শহরটাকে ইতিহাসের ছাত্রছাত্রীরা বা তুমিও পড়েছো যে 1780 থেকে 1835 সাল, এই সময়টাতে ওরিয়েন্টালিস্ট ভার্সেস অ্যাংলিসিস্ট, একটা দুটো, মানে দুজনেই ব্রিটিশ, তাদের মধ্যে একটা আলাপ আলোচনা, ঝগড়াঝাঁটি তৈরি হচ্ছে যে ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেমটা কি হবে। তো ওরিয়েন্টালিস্ট যারা, যেমন এইচ.টি. প্রিন্সেপ, আমাদের জেমস প্রিন্সেপ, এইচ উইলসন, এরা কি বলছে যে ভারতীয় সভ্যতার একটা বিশাল ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটাকেই সংরক্ষণ করা, সেই ইতিহাসটা নিয়েই সংস্কৃত হোক, অ্যারাবিক হোক, পার্সিয়ান হোক, তাতে পড়াশুনোর মাধ্যমটা রাখা হোক, এবং সেইখানে যে ভারতীয় যে সত্তা, ইন্ডিয়ান ইন্দোলজি যেটাকে আমরা এখন বলি, সেইটাকে পড়াশুনোর মধ্যে রাখা হোক।
উল্টো দিকে অ্যাংলিসিস্ট যারা, যেমন লর্ড ম্যাকাউলে, চার্লস ট্রেভলিন, এলফিনস্টোন, উইলিয়াম বেন্টিক, এরা কি বলছে? এরা বলছে না, ইংরেজি মাধ্যম, আমরা ইংরেজরা হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ জাত, ইংরেজি ভাষার মাধ্যমেই শিক্ষা দিতে হবে। এবার এইটা ইংরেজি মাধ্যমে শিক্ষা দিতে হবে, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেই দিক থেকে সব ঠিক আছে, রাজা রামমোহন রায় তাকে সাপোর্ট করেছেন। কিন্তু এর পেছনে একটা ওদের উদ্দেশ্য ছিল যে আমরা এমন একটা এই ইংরেজি শিক্ষিত, আমরা একটা বুর্জুয়া মিডল ক্লাসকে তৈরি করব যারা ইংরেজদের দালাল হবে, যারা ইংরেজিতে ওই যে কেরানি রাইটার্স বিল্ডিং তৈরি হলো, সেরকম কেরানি তৈরি করব, যারা একটা ব্রিজ তৈরি করবে ইংরেজদের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে, যারা ইংলিশেতে কথা বলবে, কাজকর্ম করবে, সরকারি কাজকর্ম চালাবে এবং তারা ইংরেজদের তাবেদারি করবে। তো এইরকম ইংরেজদের তাবেদার একটা বিশাল বর্জুয়া শ্রেণী তৈরি হলো এক সময়। এবং তারা কি করতে শুরু করলো, তারা বিভিন্নভাবে ব্রিটিশদের সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু করলো, তাদের জয়গান গাওয়া শুরু করলো। এইরকমই সেই সমস্ত যে পরিবারগুলো আজও রয়েছে, তাদের যারা উত্তরপুরুষেরা রয়েছে, তাদের হিসেবেতে কলকাতা হচ্ছে ওই 1690 সাল থেকে ওই 335 বছর পুরনো। কিন্তু আদতে তো সেটা নয়, মানে কোনোভাবেই সেটা হতে পারে না। একদম। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি ফিরে যাচ্ছি একদম মহাভারতের ইতিহাসে। মহাভারতের আগেও রামায়ণেতে দেখা যাচ্ছে যে এই বঙ্গদেশ হচ্ছে দশরথের অধীনেতে রয়েছে। এটা মিথোলজিক্যালি কিন্তু রিটেন তো। এর পরবর্তী সময় যখন এই মহাজনপদগুলো আমাদের 1000 থেকে 500 বিসিতে যখন এই সমস্ত পলিটিক্যাল এন্টিটিগুলো তৈরি হচ্ছে, তখনই মহাভারত রচনা হচ্ছে। কৌরবদের পাণ্ডবদের ইতিহাস তখন এপিকের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। তো সেইখানেতে দেখা যাচ্ছে যে সেখানেতে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, তিনটে বিশাল বড় রাজ্য ভারতবর্ষে বারবার উঠে এসেছে এই উঠে নাম এসেছে। তিনটে। এবং সেখানেতে দেখা যাচ্ছে যে মহাভারতের যুদ্ধ চলছে। 12 নম্বর দিনেতে বাংলার রাজা বাগদত্ত, সমুদ্রসেনা, চন্দ্রসেনা, একটা বিশাল হাতিদের একটা যুদ্ধের এবং সেনা নিয়ে গিয়ে তারা ঘটোৎকচ এবং ভীমের সঙ্গে লড়াই করছে, সারাদিন তাদের লড়াই চলছে। তাহলে কি হচ্ছে, কৌরবদের ফলে এখান থেকে তাদের যে এলাই বঙ্গদেশের যারা এই রাজারা, তারা গিয়ে লড়াই করছে কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে, পাণ্ডবদের বিরুদ্ধে। এবং তাদের যে সৈন্যবাহিনীর কথা বলা হয়েছে, সেটা তার মানে বঙ্গ একটা বিশাল প্রসপারাস জায়গা ছিল সেই সময়। নাহলে ওই অত হাতি, অত সৈন্যবাহিনী নিয়ে গিয়ে পুরো 12তম লড়াইটা যেটা চলছে, 12 দিনের লড়াই, সেটা কিভাবে সম্ভব হলো? এবং প্রপার স্ট্রাকচার ছিল, নাহলে তো এটা সম্ভব নয়। একদম। এইবার তারপরেতে দেখা যাচ্ছে যে বুদ্ধিস্ট স্ক্রিপ্ট সংযুক্তা নিকাই, তো সেইখানেতে দেখা যাচ্ছে যে এই বঙ্গদেশের দক্ষিণবঙ্গের কথা সেখানেতে উঠে এসেছে। টলেমি, যে কিন্তু কোনোদিন ভারতবর্ষে আসেনি, ওই গ্রিসেতে বসে সে কিন্তু গঙ্গে বলে একটা পোর্টকে দেখালো, যেখানেতে ইস্টার্ন রোমান এম্পায়ার থেকে শয়ে জাহাজ আসছে এবং এখান থেকে মসলিন এবং অন্যান্য বস্ত্র যাচ্ছে, যেটা ওখানকার রোমান মহিলারা পরতে খুব ভালোবাসে, খুব রেশম তো পছন্দ করে, বিখ্যাত, বিখ্যাত বরাবর। একদম। এবং পরাশর দাশগুপ্ত এই গঙ্গে পোর্টটাকে উনি বলেছেন চন্দ্রকেতুগড়, যা আজও আছে ধ্বংসাবশেষ। একদম। এবং কলকাতার এত কাছেই সেই এটা। তারপরেতে দেখা যাচ্ছে কালিদাসের রঘুবংশম, সেখানেতে এই বঙ্গদেশের কথা ভীষণভাবে উঠে এসেছে। দশকুমার চরিত্রম দানদিনীর, সেখানেতে এখানকার কথা উঠে এসেছে। তারপর লক্ষণ সেনা ধৈর পবনাদুতাম, যেখানে এই অঞ্চলকে, জিওগ্রাফিক্যাল এরিয়াকে সিটি অফ প্যালেসেস বলা হয়েছে। তাহলে আজ থেকে 1500 বছর আগের গল্প, তখনই সিটি অফ প্যালেসেস। তখনই সিটি অফ প্যালেসেস। এবং পেরিপ্লাস অফ দ্য এরিনেথিয়ান সি, সেই বইতেও
দেখানো হয়েছে এই জায়গা থেকে কত মানে সাউথ ইস্ট এশিয়া এবং রোমান এম্পায়ার থেকে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে সেখানে জাহাজ আসছে, ব্যবসা বাণিজ্য চলছে। তাহলে এগুলো তো সব 1500-2000 বছর আগেকার গল্প। এইবার আসি, এগুলো তো গেল লিটারারি সোর্স, এবার আমি আসি আর্কিওলজিক্যাল সোর্সে। চন্দ্রকেতুগড়, দমদমের ক্লাইভ হাউস, যেটা আমাদের কাছারি বাড়ি ছিল, এবং বেথুন কলেজে, এই 3টে জায়গায় এএসআই খনন কার্য চালালো। 7টা স্তর পাওয়া গেল, লাস্ট স্তর থেকে 3টে কঙ্কাল পাওয়া গেল, অসংখ্য সিলস পাওয়া গেল। সেই সিলসের ডেট হচ্ছে সবই সুঙ্গা পিরিয়ড এবং পরবর্তী সময় গুপ্তা পিরিয়ডেতে। এবং কালীঘাট থেকে প্রচুর কয়েন্স পাওয়া গেছে গুপ্তা পিরিয়ডের। তাহলে যদি আমি প্রাচীনতমটাকে ধরি, তাহলে সেটা হচ্ছে অশোকের নাতি বৃহদ্রথ। তাকে হত্যা হচ্ছে পুষ্যামিত্র সুঙ্গা, এবং প্রথম ব্রাহ্মীণ ডাইনাস্টি ভারতবর্ষেতে তৈরি হচ্ছে। তো সেই সুঙ্গা ডাইনাস্টির সিলস পাওয়া গেল কলকাতার বুকে। কি করে এলো? কি করে এলো? তাহলে দেখা যাচ্ছে যে এইখানেতে সেই যদি টাইম পিরিয়ডটা আমি মেলাই, যে লিটারারি সোর্স এবং আর্কিওলজিক্যাল সোর্স, দেখা যাচ্ছে 2000-2500 বছর আগেকে এই জায়গাতে, তাহলে ব্যবসা বাণিজ্য আরবান সেন্টার হিসেবেতে ছিল সেখানে। না হলে সিলসগুলো আমি পেলাম কোথা থেকে? ট্রেডিং সিলসগুলো, কয়েন্সগুলো পেলাম কোথা থেকে? আর একটা ঘটনা আমি বলি, সেটা হচ্ছে আমাদের যে নিমতা বিরাটি রয়েছে, তো সেখানে নিমতা কালীবাড়ি আছে, নিশ্চয়ই আপনি জানেন বা তুমি জানো। তো সেইখানে তো সামনে একটা পুকুর রয়েছে। তো সেখান থেকে আজ থেকে ধরো 250 বছর আগে 2টো খারস্তি ভাষায় লেখা পিলার আর একটা 4 হাত কালি, একটা 2 হাত কালি সেখান থেকে উঠলো, পাওয়া গেল। যে তাহলে খারস্তি ভাষায় পিলারকে ইউজ করতো অশোক, কোথায় ইউজ হতো? সেই নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে। আর উদ্ধার হলো সেখানে এখানে? উদ্ধার হচ্ছে কোথায়? আমাদের নিমতা বিরাটিতে। অদ্ভুত ব্যাপার নয়? এবং এই যে 2 হাত কালি, সেটা সামনে আমাদের নিমতা কালীবাড়িতে প্রতিষ্ঠিত, আর 4 হাত কালিটা পানিহাটিতে আমাদের প্রতিষ্ঠা করা হলো। তাহলে দেখা যাচ্ছে যে এই যে অশোকান পিরিয়ড, মৌরিয়ান পিরিয়ড, পরবর্তী সময়ে পুষ্যা মিত্র সুঙ্গা পিরিয়ড, তারপরেতে গুপ্তা কুষাণ পিরিয়ড, এই সব পিরিয়ডেতে এই অঞ্চলেই জিওগ্রাফিক্যাল অঞ্চলটা। আর এখানে তীর্থঙ্করদের কথাও বলতে হবে। বাংলা থেকে তখন অতীশ দীপঙ্কর গেলেন চীনে, তিব্বতে, তারপরে চীনা বজ্রযান, পুরো ব্যাপারটা এলো। অস্বীকার করার তো কোনো জায়গা না, নেই। সেইটাই আমার বক্তব্য, যে এই যে জিওগ্রাফিক্যাল এরিয়া, যেখানে এই দক্ষিণবঙ্গ, যেখানে কলকাতা পরবর্তী সময় হয়েছে, সেই সময়ে কলকাতার নাম কলকাতা নাই থাকতে পারতো। আমার তোমার সবাইকারই আমাদের বিভিন্ন নাম আছে, পিসি এক নামে ডাকে, মাসি এক নামে ডাকে, ঠিক আছে, কিন্তু মানুষটা তো একটা, তেমনি জিওগ্রাফিক্যাল ল্যান্ডটা তো একটা। তার নাম হয়তো কলকাতার নাম কোনো একটা সময় পুরন্দরপুর ছিল, থাকতেই পারে। কিন্তু সেই যে পুরন্দরপুর একটা সিটি অফ প্যালেসেস বা একটা ভীষণভাবে একটা শহর কেন্দ্রিক একটা সভ্যতা ছিল, এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি জোর করে কলকাতা 335 বছর পুরনো যোগচান্নকের হাতে তৈরি হলো, এই সব মিথ্যা ইতিহাসগুলো আমাদের শেখানো হয়েছে এতদিন ব্রিটিশদের ধরে। গ্লোরিফাই করার জন্য। একদমই। এবার সেকেন্ড লিটারারি এতে আমি চলে আসি। 1495 সাল, বিপ্রদাস পিবলায়ের মনসা মঙ্গলা। সেখানে পরিষ্কারভাবে কলিকাতা কথাটা এসে যাচ্ছে। এতদিন আমি বললাম পুরন্দরপুর সাপোজ ছিল, এবার কলিকাতা এসে গেল নামটা। 1510 সালের 3রা জানুয়ারি গুরু নানক আসছেন এই সমস্ত যে শক্তিপীঠগুলো আসছে তার তীর্থ করার জন্য, এবং এখানে কলকাতায় আসছেন উনি। এবং ওনার বায়োগ্রাফার সতপাল সিং, উনি পাঞ্জাবি ভাষায় ওনার বায়োগ্রাফিতে লিখছেন কলকাতাতে তিনি এসেছেন এবং 7 দিন 7 দিন ছিলেন, এবং যে জায়গায় ছিলেন সেটা গুরু তেগ বাহাদুর 1666 সালে বড়া শিখ সঙ্গত গুরুদ্বারা আজও রয়েছে, যে কেউ গিয়ে দেখতে পারবেন। একদম একদম। তাহলে 1510 সালে তিনি কলকাতাতে এসেছেন বলা হচ্ছে। 1596 সালে আইনি আকবরীতে আবুল ফাজল দেখাচ্ছেন এখান থেকে কত রেভিনিউ আকবরের ট্রেজারিতে জমা পড়ছে। তাহলে একটা যদি ট্যাক্সেশন যদি হয়ে থাকে, তাহলে সেখানে একটা তো সভ্য, সুসজ্জিত, সুসংগঠিত সমাজ ব্যবস্থা রয়েছে। না হলে ট্যাক্সটা কে দিচ্ছে? বাঘ ভাল্লুকে দিচ্ছে? নয় তো,
বন জঙ্গল থেকে ট্যাক্স আসছে নয় তো। তার মানে সেখানে কৃষিজাত পণ্য হচ্ছে, উৎপাদন হচ্ছে, ট্রেডিং চলছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, তবেই তো সেই ট্যাক্স দিচ্ছে। এবং যে ট্যাক্সের যে অঙ্কটা দেখানো হয়েছে যেখানেতে, সেটা একটা বিশাল অঙ্ক। তো সেটা তো একটা ছোট্ট গ্রাম থেকে হতে পারে না। তার মানে এখানে একটা ভীষণভাবে একটা বিশাল সুসজ্জিত সুসংগঠিত শহর কেন্দ্রিক সভ্যতা ছিল। এবং আপনি যদি জগৎ শেঠদের ইতিহাসও ভাবেন, ওটা তো একদিনে তৈরি হওয়া না, সম্ভব একদমই নয়। একদমই নয়। এটা কোনোভাবেই একদিনে তৈরি না। হওয়া সম্ভব না। তাহলে তার ইতিহাসটা কি? কয়েকশো বছরের সেই ইতিহাসটা থাকছে। 1660 সালে ভ্যান্ডেনব্রুক কলকাতার প্রথম ম্যাপ বানাচ্ছে, 1660। তার আগে 1608 সালেতে জাহাঙ্গীরের কাছ থেকে আমরা এই 8খানা পরগনার নিষ্কট জায়গির পাচ্ছি। এই এত কিছু ঘটনা হয়ে গেল। ওয়্যার দ্য ব্রিটিশ? ব্রিটিশের তো কোথাও কোনো পাত্তাই নেই সেখানেতে। প্রথম 1615-এতে থমাস রো আসছে জাহাঙ্গীরের কাছেতে, ব্যবসা বাণিজ্য করবার অনুমতি পাচ্ছে কোথায় কোথায় না, সুরাটেতে, তারপরেতে আমেদাবাদে, ব্রোচেতে, আগ্রাতে। 1615 সালে আসছি, আর তার আগে আমরা জায়গির পেয়ে গেছি। এবং সেই সময় 1610, 1612, 1610-এ আমাদের সাজের আটচালাতে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। 1000 ইউরোপীয় বসবাস করছে কলকাতা এবং তার আশেপাশে। দ্য আর্মেনিয়ান, দ্য ডাচ, দ্য ফ্রেঞ্চ, এরা রয়েছে এখানেতে। তাহলে কোথায় ব্রিটিশরা? জোপচার্নক জন্মাচ্ছে 1632 সালে। তার থেকে পুরনো কবর তো কলকাতায় রয়েছে। একদম, রেজা বিবির কবর, যে সুকিয়া, তার ওয়াইফ সুকিয়া রেজা, স্ট্রিট। তো তার কবর। এবং সেখানেতে 1630 সালে তার কবর হয়ে গেছে। তাহলে প্রথম ইউরোপীয় যার কবর হচ্ছে কলকাতার মাটিতে 1630 সাল, তারও 2 বছর বাদে জোপচার্নক মায়ের গর্ভ থেকে জন্মাচ্ছে। অথচ সেই লোকটা হয়ে গেল নাকি কলকাতার প্রতিষ্ঠাতা। তাকে নিয়ে বেলুন ওড়ানো, কেক কাটা, ঘোড়ার গাড়ি করে ট্রাইসেন্টিনারি করা কলকাতার। আচ্ছা, কলকাতা 300 বছর মানলো লোকেরা। এমন কোনো ইতিহাস আছে যেখানে ব্রিটিশরা কলকাতার 100 বছর বা 200 বছর পালন করেছিল? ব্রিটিশরা করেনি এটা। এটা করলো কারা? ব্রিটিশদের জয়গান যারা, এই বুর্জুয়া শ্রেণী, যে সমস্ত পরিবারগুলো উত্তর কলকাতার, যারা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, তারা ব্রিটিশদের জয়গান করতে শুরু করলো। শুলিকাস, দে আর জাস্ট শুলিকাস। সেই কলোনিয়াল হ্যাংওভার থেকে আজও আমরা বেরোতে পারিনি। আজও আমরা, একজন সাদা চামড়া যদি আপনার পাড়া দিয়ে হেঁটে যায়, সে হয়তো ইংল্যান্ডে বা ইউরোপেতে ভিখারি, সে এসেছে বিদেশ ভ্রমণেতে, সেখানে কিন্তু ও বাবা সাদা চামড়া যাচ্ছে, আমরা তাকে দেখব। কিন্তু একজন যদি নাইজেরীয় ভীষণ পড়াশুনো জানা সায়েন্টিস্ট যদি আপনার পাড়া দিয়ে, কি বাজে দেখতে লোকটাকে, যাচ্ছে, আফ্রিকা থেকে এসছে। আমাদের মানসিকতাটা এই দাসত্ব মানসিকতায় হয়ে গেছে আমাদের জেনেটিক্সে ঢুকে গেছে একদম, কোথাও না একদম, কোথাও। একদম। আমরা সত্যকে সত্য বলে মানতে চাই না, আমরা মিথ্যাকে সত্য বানাতে চাই। এবং সেটাই আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে মাথায় ইন্ডাক্ট করে দিই যে তুমি ব্রিটিশদের দাসত্ব ছিলে, দাস ছিলে, আজও তুমি সেটাই রয়েছো। এই জায়গাটায় দাদা, এখান থেকেই হয়তো সেই কথাটা এসছে, বাঙালি ব্যবসা করতে জানে না। বাঙালি তো আগে ব্যবসায়ী করতো, একদমই তাই। সেটা ভুলিয়ে দেওয়া হলো এবং পরাধীন করে দেওয়া হলো, চাকরি করার কথা মাথায় ঢুকিয়ে দেওয়া হলো। একদম। এই তো সেই কেরানি তৈরি করা, আবার বললাম ওই বুর্জুয়া শ্রেণীটা ব্রিটিশরা তৈরি করলো এখানেতে। এই শ্রেণীটাকে তো তৈরি করা হলো ব্রিটিশদের জয়গান গাওয়ার জন্য এবং তাদের তাবেদারি করার জন্য। এবং তাদেরই উত্তরপুরুষেরা আজকে কলকাতায় মাথা হয়ে বসে রয়েছে। তারা অজস্র পয়সা তাদের কাছে রয়েছে এবং তারাই কলকাতার ইতিহাসটাকে ব্রিটিশ ইতিহাসে পরিণত করে দিয়েছে। যেখান থেকে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের লড়াই, সেখান থেকে আমরা কলকাতা হাইকোর্টেতে আমরা মামলা নিয়ে এলাম। এবং শুধু তো আমরা নই, আমরা কখনো সাবর্ণ রায়চৌধুরী পরিবার নিজেদের বড় বলে মনে করি না। আমরা সব সময় আমাদের পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত বলুন, কামদেব ব্রহ্মচারী, তারা সমস্ত মানুষকে নিয়ে কাজ করেছে। আমরাও কিন্তু এই যখন জনস্বার্থ মামলা করলাম, আমরা তো অসংখ্য মানুষকে, যে 9 জন কলকাতার বিশিষ্ট মানুষেরা আমাদের সঙ্গে ছিলেন, রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন, রাধারমণ রায় ছিলেন, ডক্টর সুবীর দত্ত ছিলেন, ওর বিভিন্ন প্রফেসররা ছিলেন, আমরা সবাইকে নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে জানতে চাইলাম, কলকাতা কি 300 বছর পুরনো? জোপচার্নক কি কলকাতার প্রতিষ্ঠাতা, না এর পেছনে একটা অন্য সত্য লুকিয়ে আছে? তো নিমাই সাধন বসু
কমিটি গঠন করা হলো। নিমাই সাধন বসু, বরুণ দে, সুশীল চৌধুরী, অরুণ দাশগুপ্ত, প্রদীপ সিনহা, এই পাঁচজন সেই সময়কার সবথেকে বড় ইতিহাসবিদকে নিয়ে কমিটি গঠন করা হলো। এবং সেখানেতে আলটিমেটলি তারা দেশ বিদেশে গবেষণা করার পর কমিশন যেভাবে কাজ করে, তারা কাগজে টিভিতে বিজ্ঞাপন দিল, কারোর কাছে যদি কোনো ডকুমেন্ট আসে, ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে জমা তো করুক। নিশ্চয়ই এসেছে। 3টে ইনফরমেশন জমা পড়লো, 3টেই আমাদের সমর্থনে। জোপচার্নকের ফরে বা জোপচার্নক কলকাতার প্রতিষ্ঠাতা একটা লাইনও কেউ জমা দিতে পারলো না। কেন? তার মানে পুরোটাই তো ভাওতা, পুরোটাই তো মিথ। তো মিথ্যাকে সত্য বলে কাগজে ডকুমেন্টারি এভিডেন্স তার কমিশনের সামনে আসতে পারে না, এলোও না। এবং আলটিমেটলি 2003 সালের 16ই মে মহামান্য কলকাতা হাইকোর্টের চিফ জাজের ডিভিশন বেঞ্চ অশোক কুমার মাথুর এবং জয়ন্ত বিশ্বাসের ডিভিশন বেঞ্চ রায় দিল যে কলকাতার প্রতিষ্ঠাতা জোপচার্নক নয়, 24শে আগস্ট কলকাতার জন্মদিন নয়। এবং তারপরেতে অ্যাজ ইউজুয়াল সারা পৃথিবীর মিডিয়া, সেই সময় তো একটা মিডিয়া বুম চলছিল, খাস খবর এখন এইসব ছিল, তো জানো তুমি সেগুলো। তো অজিত পাজা তো আমাদের কাউন্সিল ছিলেন, ভাস্কর সেন ছিলেন, সরজিৎ রায়চৌধুরী ছিলেন। তো 4:15 সময় কোর্টের বাইরেতে প্রেস মিট হবে। তো অজিতদা তো যেমন মজা করে বলতেন, উনি বললেন, আর আমি বললাম যেটা, সেটা হচ্ছে যে বলা হতো যে কলকাতা নাকি সেকেন্ড ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার এবং সান নেভার সেটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। আজকে আমরা সকল কলকাতাবাসী মিলে আমরা সেই ঔদ্ধত্যের ব্রিটিশ সূর্যকে ওই বঙ্গোপসাগরে ডুবিয়ে দিলাম। দিস ওয়াজ মাই ভার্সন। তো সেখানেতে আমার প্রতিটা কথা আমি যেখানেই বলে না থাকি, যে কোনো পডকাস্টে বলি, যে কোনো ছাত্রছাত্রীদের সামনে বলি, এইটা দেখো যে আমি কিন্তু শুধু সাবর্ণ রায়চৌধুরী পরিবারের আমি জয়গান করি না, আমি প্রতিটা মানুষের পরিবারকে আমি সম্মান করতে চাই, যাদের কর্মকাণ্ড, যাদের পূর্বপুরুষদের কর্মকাণ্ড নিয়ে আজকে কলকাতায় আমরা সবাই বসবাস করছি। এখানেতে সাবর্ণ রায়চৌধুরী পরিবার বা অন্য কোনো পরিবার এককভাবে কিছুই নয়, সমবেত প্রচেষ্টায় একটা গ্রাম, একটা শহর, একটা প্রদেশ, একটা দেশ গড়ে ওঠে, এবং সেটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি। হ্যাঁ, সাবর্ণ রায়চৌধুরী পরিবার 150 বছর একটা বড় জায়গায় ছিল, স্বাভাবিকভাবেই ইতিহাসের নানা দিক সেখানেতে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাত দিয়ে তৈরি হয়েছে, সেই ইতিহাসটা তো মানুষকে জানাতেই কিন্তু হবে। এই যে অপবাদগুলো কেন গায়ে লাগলো? কোনগুলো? এই যে 1300 টাকায় বিক্রি করে দিয়েছেন বা ভাড়া দিয়ে দিয়েছেন, বা হয়তো আপনারা অনেকে বলেন, আমি যেটা আপনার সাথে অফ ক্যামেরাও আলোচনা করছিলাম, অনেকে বলেন যে যখন অন্যান্য জমিদাররা তারা ব্রিটিশদের এগেনস্টে গর্জে উঠেছেন, তখন আপনারা শান্ত ছিলেন, আপনারা এগিয়ে যাননি বা এগিয়ে এসে প্রতিরোধ করেননি, আপনারা হয়তো কোথাও একটা সমঝোতায় এসেছিলেন। এই জায়গাটা প্রথম কথা হচ্ছে 1608 থেকে 1757, এইটা হচ্ছে আমাদের জায়গিরের পিরিয়ড। আমরা নিষ্কর জায়গির পেয়েছিলাম। কেন পেয়েছিলাম না, আমরা ছিলাম হচ্ছে মানসিংহের গুরুদেবের পরিবার, কামদেব ব্রহ্মচারী তার গুরুদেব ছিলেন। তার মানে দেখা যাচ্ছে, বা আমাদের এই যে সাবর্ণ মুনি থেকে আমাদের যে ফ্যামিলি, হ্যাঁ, মানে এটা তো আপনাদের গোত্র। একদম সাবর্ণ যে গোত্র, আমাদের যিনি প্রথম পুরুষ বেদগর্ভ উপাধ্যায়, তিনি কে ছিলেন? তিনি ছিলেন সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত এবং 1026-এ সুলতান মাহমুদের সঙ্গে যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তাহলে কি দেখা যাচ্ছে না, আমাদের প্রথম পুরুষ থেকে আমরা কিন্তু স্পিরিচুয়াল ফ্যামিলি। আর স্পিরিচুয়াল ফ্যামিলি আর পলিটিক্যাল ফ্যামিলির মধ্যে তফাৎ রয়েছে। আমরা তো পলিটিক্যাল ফ্যামিলি কোনো দিন ছিলাম না, আমাদের তো পলিটিক্সে উচ্চাকাঙ্ক্ষা কোনো দিন ছিল না যে আমাকে রাজা হতে হবে, জায়গিরদার হতে হবে, জমিদার হতে হবে, কোনো দিন ছিল না। দায়িত্বটা দেওয়া হয়, রাইট, দায়িত্বটা দেওয়া হয়েছিল। তার কারণ মানসিংহ বা জাহাঙ্গীর বুঝেছিলেন যে লক্ষ্মীকান্ত ওয়াজ দ্য অনলি পারসন অ্যাট দ্যাট পিরিয়ড আফটার দ্য ফল অফ প্রতাপাদিত্য যে বাংলাতে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবে, দ্য জাস্ট কিং, দ্য জাস্ট রুলার হু কুড বি। সেই জন্যেই লক্ষ্মীকান্ত তো প্রথমেই বলেছিল আমি রাজা হতে চাই না, আমি তো খুব
ক্ষত্রিয় নই, আমি তো ব্রাহ্মণ। আর একবার যে পলিটিক্স আমি ছেড়ে দিয়ে এসেছি ওই বসন্ত রায়কে হত্যা করার পর, আমি ওই মেনে নিতে পারিনি আমার পিতৃতুল্য মানুষকে প্রতাপ হত্যা করলো, আমি কালীঘাটে ফিরে এসেছি, আমি আর তখন তো তিনি পলিটিক্সে কালীঘাটেই ঢুকতে চাই ছিলেন। কালীঘাটেই ছিলেন। কিন্তু মানসিংহ কি বললেন তখন? মানসিংহ দেখলেন যে এখানে একটা সুষ্ঠু যদি পরিবেশ ফিরিয়ে আনতে হয়, লক্ষ্মীকান্ত ছাড়া সেকেন্ড কেউ নেই। তাই তিনি বললেন, আমি আপনাকে আপনার বাসস্থান হালিশহর থেকে এই 8খানা পরগনা আপনাকে আমি দিয়ে দিলাম, এবার আপনি বুঝুন কি করবেন। এই জিনিসটা উনি করলেন। এটা একটু ডিটেলে বলুন দাদা। এইটা হচ্ছে গিয়ে যে 12 ভূঁইয়ার প্রতাপ, প্রতাপের বাবা হচ্ছে শ্রীহরি গুহ এবং তার ভাই হচ্ছে যাকে আমরা বসন্ত রায় বলে চিনি, জানকী বল্লভ রায় গুহ। তো বিক্রমাদিত্য বা শ্রীহরি উনি অসুস্থ হয়ে পড়েছেন, তো তিনি ঠিক করলেন যে পূর্ববঙ্গের দিকটা ছেলে প্রতাপ দেখবে এবং পশ্চিমবঙ্গের দিকটা রায়গড় ফোর্ট আমাদের এখানেতে, সেখানেতে সেইটা জানকী বল্লভ বা বসন্ত রায় দেখবে। খুব ভালো কথা, সেই মতন একটা ভাগ বাটোয়ারা ওরা করলো অ্যাডমিনিস্ট্রেশনে। এবং এই যে বীরেন রায় রোড পূর্ব এবং পশ্চিম, এই রাস্তা সোজা চলে যাচ্ছে নাক বরাবর যশোর। এই রাস্তা দিয়েই কিন্তু বসন্ত রায় যাতায়াত করছেন, বরিশা সরসুনার মধ্যে দিয়ে রায়গড়েতে যাচ্ছেন। এবার শ্রীহরি গুহ বা বিক্রমাদিত্যের মৃত্যু হলো। এই মৃত্যু হওয়ার পর প্রতাপের একটা ভীষণভাবে একটা ট্রান্সফরমেশন ঘটলো। এরকম বহু মানুষের ট্রান্সফরমেশন আমাদের চারপাশে ঘটে, আমরা জানি। তো সেই ট্রান্সফরমেশনটা নিয়েই রবীন্দ্রনাথ তার প্রথম যে ঐতিহাসিক নভেল বউ ঠাকুরুনির হাটে উনি ফরওয়ার্ডে লিখেছেন। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথ বলে গেছেন। এবার রবীন্দ্রনাথকে বিশ্বাস করবে কি করবে না মানুষ, সেটা তাদের ব্যাপার, হোয়াট এভার। এই প্রতাপকে আবার বিভিন্ন জন হিন্দুর বিশালভাবে মুসলিমদের এগেনস্টে, মুঘলদের এগেনস্টে লড়াই করেছে, দেখাতে চেয়েছে। এবার আমি যদি উল্টো কথাটা বলি, যে এই যে 12 ভূঁইয়ার লিডার কে ছিল? ছিল ঈশা খান। এবং এই 12 ভূঁইয়ার মধ্যে 8 জনই তো ছিল মুসলিম। এই 12 ভূঁইয়ার যে কনফিডারেশন এগেনস্ট দ্য মুঘলস, মুঘলকে বাংলায় ঢুকতে দেবো না, খুব স্বাভাবিক ঘটনা এটা। তো তার লিডার তো ঈশা খান। তাহলে সেখানে তো ঈশা খানের সঙ্গে মিলে প্রতাপ লড়াইটা করছে মুঘলদের এগেনস্টে। তাহলে সেখানে হিন্দু মুসলিম লড়াইটা কোথায় হলো? তখন অতটা ডিভিশনও ছিল না হয়তো। ছিল না তো। কিন্তু পরবর্তী সময়ে দেখানো হচ্ছে ও মুসলিমদের এগেনস্টে। মুসলিমদের এগেনস্টে লড়াই নয়, মুঘলদের আমি বাংলায় ঢুকতে দেবো না, কিন্তু আমি লড়ছি তো ঈশা খান মুসলিমদের সঙ্গেই, সঙ্গে নিয়ে, পাশাপাশি হাতে হাত মিলিয়ে। তাহলে ইট ওয়াজ নট আ ফাইট বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিমস, ইট ওয়াজ আ ফাইট বিটুইন দ্য বেঙ্গল কনফেডারেশন অ্যান্ড দ্য মুঘলস। এটা আমরা বুঝি না, আমাদের সবসময় মাথায় ধর্মটা এসে যাচ্ছে এখন। ধর্মের লড়াইটা, যেটা ব্রিটিশরা যে বীজটা আমাদের রোপণ মাথায় করে ঢুকিয়ে গেছে, দিয়ে গেছেন। সেইটা আমরা করে যাচ্ছি, আজও করে যাচ্ছি, ভীষণভাবে এখন করছি আমরা সেটা। তো এই প্রতাপের চরিত্রের মধ্যে যে চেঞ্জ হলো, সেই প্রতাপকে যে মানুষ করেছে, বা লক্ষ্মীকান্তকেও যে রাজতন্ত্রের দীক্ষা দিয়েছে বসন্ত রায়, যাকে বাবার মতন, কেননা কামদেব ব্রহ্মচারী তো ছেড়ে ছুড়ে ছেড়ে চলে চলে গেছিলেন। গেছেন, বসন্ত রায়কেই বাবা বলে মনে করেন। সেই বসন্ত রায়কে এই রায়গড় ফোর্টেতে হত্যা করালো প্রতাপ। যখনই এই ঘটনা ঘটলো, প্রতাপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মনের দুঃখে লক্ষ্মীকান্ত যে মহামন্ত্রী ছিল সমস্ত মানে পদত্যাগ করে সে ফিরে এলো তার জন্মস্থান কালীক্ষেত্রে, কালীঘাটে এসে মায়ের পুজো করতে শুরু করলো, মায়ের তপস্যা করতে শুরু করলো। এইবার প্রতাপ মুঘলদের সঙ্গে তো লড়াই করছে, পরপর মুঘল সেনারা হেরে যাচ্ছে, ওর আরও উদ্ধত্ত বেড়ে যাচ্ছে, নিজের মেয়ে জামাইকেও জেলে পুরে দিয়েছিল। বউ ঠাকুরানী হাট সিনেমাতে আমরা পাবো সেটা। তো আকবর বিভিন্ন সৈন্য সামন্ত পাঠাচ্ছে, হেরে যাচ্ছে, ফিরে চলে যাচ্ছে। এবার আকবর 1605 মারা গেল, জাহাঙ্গীর এলো। সেই সময় তার আগে মানসিংহ বাংলার সুবেদার ছিল, এখন রাজস্থানেতে একটা ওখানে কাজেতে গেছে। জাহাঙ্গীর আবার ডেকে নিয়ে এলো ওকে, যে তুমি বাংলা ভালোভাবে চেনো, তুমি যাও। এবার যখন সৈন্য সামন্ত নিয়ে আসছে, মণিকর্ণিকার ঘাটেতে এই লক্ষ্মীকান্তের বাবা কামদেব ব্রহ্মচারী বা জিয়া গঙ্গোপাধ্যায়, যার আগের নাম ছিল মানসিংহের গুরুদেব, তার কাছে আশীর্বাদ নিতে এলো। এবং কামদেব ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে গেলেও
বাংলায় কি ঘটছে, তার আশেপাশে কি ঘটছে তখনকার। আজকে যদি আমরা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটেল, এই যে গ্রিক যারা দার্শনিক ছিলেন, তারা স্পিরিচুয়াল দিকেও ছিলেন, তারা পলিটিক্সের দিকেও ছিলেন। অর্থাৎ সেই সময়কার মানুষজনেরা বা পরবর্তী সময়ে যারা স্কলার্স ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তারা কিন্তু সব দিকটাই নজর করতেন। এই নয় যে আমি সন্ন্যাসী হয়ে গেছি বলে আমি পলিটিক্সের দিকটা না দেখছি না, এক না। সময় তো নাগা সন্ন্যাসীরা শাসন করেছেন, ভীষণভাবে, ব্যাংকিংটা ভীষণভাবে, ওনারা একদম। দেখতেন। তো এই যখন মানসিংহ এবার মণিকর্ণিকার ঘাটেতে তার গুরুদেবের সঙ্গে দেখা করতে এলেন এবং বললেন যে আপনার আশীর্বাদ ছাড়া আমি তো বাংলা জয় করতে পারবো না, প্রতাপকে দমন করতে পারবো না। তো তখন বলল আমি তোকে অবশ্যই আশীর্বাদ করছি। ওই আমি আবার কোট আনকোট, আমাকে এটা নিয়ে অনেকে গালাগাল দেবে, দিগ্গে যাক, পাপিষ্ঠ প্রতাপাদিত্যকে তুই দমন কর, বধ কর, কারণ সে তার কাকা, তার পিতৃতুল্য বসন্ত রায়কে হত্যা করেছে এবং একে আমি কন্ডেম করছি। এবং আমার ছেলে লক্ষ্মী তার সমস্ত সম্পর্ক ছিন্ন করে কালীঘাটে ফিরে এসছে ওই পাপিষ্ঠ প্রতাপের জন্য। তো আশীর্বাদ তো করলো। এবার মানসিংহ বলছেন যে গুরুদেব ঠিক আছে, আমি যদি জয়ী হয়ে আবার আপনার কাছে আসতে পারি, আমি কি গুরুদক্ষিণা দেব? তখন গুরুদেব বলছে, কামদেব ব্রহ্মচারী বলছে, আরে আমার তো সবই ছিল, আমি তো সব ছেড়ে চলে এসেছি। বলছে না, গুরুদক্ষিণা না দিলে তো আমার এই জয়লাভ যদি আমি করি তাহলে সেটা তো পূর্ণতা পাবে না। বললো আচ্ছা ঠিক আছে, তোর যদি কিছু মনে হয় দেবার, তুই তোর গুরু ভাই লক্ষ্মীকে দিস। এইটুকু কথাবার্তা হলো। এবার অনেক ইতিহাসবিদরা বলবেন যে মানসিংহের সঙ্গে প্রতাপের কোনো যুদ্ধ হয়নি, কিচ্ছু হয়নি। হতেই পারে যুদ্ধ হয়নি, আমি তাকে গুপ্তভাবে গ্রেপ্তার করেছি। না হলে তো প্রতাপের মৃত্যুটা হলো কি করে, এই উত্তরটা দিক তো এই ইতিহাসবিদরা। হ্যাঁ মানে দিল্লি যাওয়ার পথে দিল্লিতে পাশা যে বদল গ্রেপ্তার হলো কি হলো, করে? পাশা বদলটা হলো কি করে? আমি ধরে নিলাম ওপেন ফাইট হয়নি, আমি তো গুপ্ত হত্যা করতেই পারি, তাকে গুপ্তভাবে তাকে আমি গ্রেপ্তার করতেই পারি। তাহলে যেভাবেই হোক না কেন মানসিংহ প্রতাপকে গ্রেপ্তার করলো, দিল্লি যাওয়ার পথে তার মৃত্যু হলো অফ ইনজিউরিজ। ইনজিউরিটা এলো কি করে? তার মানে একটা ফাইট হয়েছে, কিছু একটা হয়েছে, হোয়াট এভার। তো এইবার তাহলে এই যে যশোর এস্টেট, তাহলে এই এস্টেটের দায়িত্ব কাকে দেওয়া হবে? লক্ষ্মীকান্তর নাম তো সারা বাংলা এক ডাকে সবাই চেনে। তো মানসিংহ আগে লক্ষ্মীকান্তকে দেখেনি, এই কালীঘাটে এসে লক্ষ্মীকান্তকে দেখে, এবং লক্ষ্মীকান্ত হচ্ছে মা কালীর বরপুত্র। মা কালীর তো বরেতেই লক্ষ্মীকান্তের জন্ম এই 1570-এ। ইতিহাসটাও কিন্তু একটু বলতে হবে অল্প করে। এই ইতিহাসটা আমরা আলোচনা করব, আমরা বৃহৎভাবেই করব, তার কারণ কালীঘাট তো একটা আমাদের একটা অন্তরের জায়গায়। এবার সেইটা একটা বড় জায়গাতে ওটা পরিসরে একটা আলাদা করতে হবে, ওটা পডকাস্ট আমরা করতে আলাদা হবে। আমাদের করতে হবে। তো যাই হোক, তো এই মা কালীর বর পুত্র লক্ষ্মীকান্ত, তার তো স্পেশাল কোয়ালিটিস ছিলই, থাকবে। তাকে দেখে একদম মোহিত হয়ে গেল। সে 6খানা ভাষা জানে, বেদজ্ঞ পণ্ডিত। আত্মারাম ঠাকুরের কাছে তার মানুষ হওয়া ছোটবেলা থেকে। কামদেব ব্রহ্মচারী তো তাকে মায়ের মৃত্যুর পর ছেড়ে চলে গেছে, বড় করেছে কে? আত্মারাম ব্রহ্মচারীর মতন এত বড় বৃহৎ একজন মানুষ, আমাদের গুরুদেব, লক্ষ্মীকান্তের গুরুদেব। তো সেই লক্ষ্মীকান্তকে উনি তখন বললেন যে আমি আমি এই জায়গায় রাজা করে দিতে চাই। তখন লক্ষ্মীকান্ত অ্যাকসেপ্ট করলো না। তখন মানসিংহ বলল, আপনাকে আমি, আপনার বাবাকে আমি কথা দিয়ে এসেছি যে গুরুদক্ষিণা আমার যা ইচ্ছে আমি আপনাকে দেবো। আপনার বাসস্থান এই হালি শহর থেকে এই কালীক্ষেত্র হয়ে আমি 8খানা পরগনা আপনাকে আমি দিলাম, এবার আপনি যা পারেন করুন। এরকম বলে একটা এর মধ্যে দিয়ে চলে গেল। এবার লক্ষ্মীকান্ত তো দায়িত্ব থেকে পালাবার মানুষ নন। উনি বললেন ঠিক আছে, যখন আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে আমি সমস্ত যারা এখানে মানুষজন আছেন, আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নই, আমি তাদের পিতা হিসেবে, আমি তাদের বন্ধু হিসেবে, আমরা সবাই মিলে এই ট্র্যাক্টকে ডেভেলপ করব। এটা অতুল কৃষ্ণ রায় 1928 সালে লক্ষ্মীকান্ত চ্যাপ্টার ইন দ্য সোশ্যাল হিস্ট্রি অফ বেঙ্গল এই বইতে 1928 সালে উনি লিখে গেছেন। এইটা আমি রিভাইসড এডিশন বার করেছি এটা। তো এই যে হারিয়ে যাওয়া ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো তো মানুষ জানে না। আর সেখানেতে আমরা কি করি, আমরা ওই ব্রিটিশের জয়গান করা, যে কলকাতার যে প্রাচীন কথা, প্রাচীনত্ব, তার যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট,
এইগুলো আমরা ভাবি না। এই লক্ষ্মীকান্ত 1608 সালে যখন জায়গির পেলেন, প্রথম উনি করলেন কি, হালিশহর থেকে কালীক্ষেত্র হয়ে বরিশা পর্যন্ত একটা পাকা রাস্তা তৈরি করলেন, যে রাস্তাটা পরবর্তী সময় বলা হয়েছে পুরাতন রাস্তা, ব্রিটিশ পিরিয়ডে বলা হয়েছে পিলগ্রিমস রোড, যেটা এখন ডায়মন্ড হারবার রোড আর চিতপুর রোডের কিছুটা অংশ। ওনার হাত ধরে প্রথম সপরিবারের দুর্গাপূজা। এবার আমি এখানে এটা আমি আগে উত্থাপন করিনি, আজকে আমি উত্থাপন করছি, এটা তোমার পডকাস্ট বলে করছি আমি এটা। সেটা হচ্ছে বিভিন্ন ইতিহাসবিদ, বিভিন্ন মানুষজন বলেছে যে 1757 সালে নাকি এই নবকৃষ্ণদেব যখন দুর্গাপুজো শুরু করছে, সেইটা বসন্তকাল থেকে শরৎকালেতে নিয়ে এলো। আমার প্রশ্ন, 1610 সালে লক্ষ্মীকান্ত যে দুর্গাপুজো করেছিল, লক্ষ্মীকান্ত এবং ভগবতী দেবী, যেটা এক চালচিত্রের মধ্যে প্রথম দুর্গাপুজো, সেটা কোন কালে হয়েছিল? সেটা শরৎকালেই হয়েছিল। তাহলে শরৎকালের পুজো সাবর্ণ রায় চৌধুরী পরিবারের হাত ধরেই শুরু হয়েছে, নট ইন 1757 যেখানেতে আমাদের কৃষ্ণচন্দ্র বা করছেন। শরৎকালের পুজো সাবর্ণ রায় চৌধুরী পরিবারে 1610 সালেই হয়েছে। এটা আমি আজকে ভীষণভাবে জোরালো গলায় বলতে চাইছি। এবং আমরা তো বসন্তকালে পুজো করিনি, আমার ফ্যামিলি হিস্ট্রি তাই বলছে। তো আজও তো শরৎকালে অকাল বোধনই হয়। একদম। তাহলে আমার কৃষ্ণনবমী থেকে আমাদের বোধন শুরু হয়। কৃষ্ণনবমী কবে হয়? যা হয় সেইটা তাহলে শরৎকালীন সেই দুর্গাপুজো ভগবতী দেবী এবং লক্ষ্মীকান্তের হাত ধরেই শুরু হয়েছিল 1610 খ্রিস্টাব্দে, নট 1757-এতে। যতজন ইতিহাসবিদ বলেছে আমি সবাইকে আমি কন্ট্রাডিক্ট করছি। আমার পরিবারের ইতিহাস আমার থেকে ভালো অন্য কেউ জানতে পারে না। আমার পারিবারিক যে নথি বা তথ্য, সেখান থেকে আমি আজকে দৃঢ়ভাবে বলছি, শরৎকালীন দুর্গাপুজো সাবর্ণ রায় চৌধুরী পরিবারে সাজের আটচালাতে 1610 সালে লক্ষ্মীকান্ত রায় চৌধুরী এবং ভগবতী দেবী একই চালচিত্রে দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিকের আরাধনা শুরু করেছিল। এবার অনেকে বলবেন যে সর্বজনীন নয়, সর্বজনীন কথা তো আসছে না। এবার এই যে সাজের আটচালা মানে এটা কি? সবার আটচালা। এবং সেখানেতে এই যে বরিশা অঞ্চল যেখানে দুর্গাপুজো, সেখানে তো আমরা থাকতাম না, সেখানে আমরা দুর্গাপুজো শুরু করলাম কেন? আচ্ছা, তখন আপনারা তখনও হালিশহরে? একদমই তাই। আমরা তো বরিশাতে থাকতাম না, বরিশাতে কাছারি বাড়ি ছিল, ছিল বরিশাতে আমরা কিন্তু বরিশা বসন্ত রায়ের খুব কাছের জায়গা ছিল, ওর ওপর দিয়ে উনি যাতায়াত করতেন। তাই লক্ষ্মীকান্ত এবং তার স্ত্রী ঠিক করলেন যে আমরা দুর্গাপুজোটা শুরু করি আমাদের দক্ষিণ প্রান্তে, যেখানেতে উচ্চবর্ণ হিন্দু, নিম্নবর্ণ হিন্দু, যেখানেতে ইসলাম ধর্মী মানুষ এবং ইউরোপিয়ানরাও এসে গেছে, খ্রিশ্চানসরাও এসে গেছে। তার মানে সেই পুজোটা সবাইকে নিয়েই হয়েছিল। একদম তাই। এবং প্রজাদের, এই হিন্দু মুসলিম সমস্ত প্রজাদের ফল মূল শাকসবজি দিয়েই মায়ের ভোগ তৈরি হতো। এটাই ছিল সাবর্ণ রায় চৌধুরী পরিবারের ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির নিদর্শন। তাহলে এই যে ইতিহাসগুলো আমাদের সামনে উঠে আসে না। আপনাদের পূর্বপুরুষরা তারা এগুলো কোথাও লিখে রাখেননি কেন? এটার কোনো প্রমাণ রাখেননি? দেখুন, ব্যাপারটা হচ্ছে তারা সব সময়, আপনি আমাদের মিউজিয়ামে গেলে দেখবেন এই যে তারাকুমার রায়চৌধুরী বা অন্য যারা, তারা ওই সারাদিন ওই প্রজাদের ওয়েলফেয়ার আর পুজো আচ্ছা এই নিয়েই তো সময় কাটিয়েছে। তাহলে আর পড়াশুনো করে কিছু যে ডকুমেন্টেশন করে যেতে হবে পরবর্তী সময়, এগুলোকে মিথ্যা মোড়কে মোড়া হবে, সেটা তো আর তারা বোঝেনি। আজ থেকে 3 পুরুষ আগেও তারা বোঝেনি। তারা যদি বুঝতো, আজকে আমাকে এই লড়াইটা এইভাবে করতে হতো না, মানুষকে জানাবার জন্য এত বেশি ভোকাল হতে হতো না, যদি এই লড়াইটা আজ থেকে 2-3 পুরুষ আগে থেকে করতো। করেনি, ঠিক আছে, হয়নি, কারণ তারা তো এইগুলো নিয়ে ভাবেইনি যে পরবর্তী সময় মিথ্যার মোড়কে ইতিহাসকে করা হবে। তারা ভাবেনি কোনোদিন। তারা পড়াশুনো, আধ্যাত্মিকতা এইসব নিয়েই তারা সারাদিন কাটিয়েছে সময়। আমি এখন লড়াইটা করছি, বিভিন্ন মানুষের সঙ্গে লড়াই করছি, গালাগাল খাচ্ছি, হোয়াটএভার, সেটা কিছু এসে যায় না, ঠিক আছে। কিন্তু আমার একটাই কথা হচ্ছে, সত্য ইতিহাস সেটা আমার পরিবারের পক্ষেই যাক, আমার পরিবারের বিপক্ষেই যাক, দ্যাট ডাজন্ট ম্যাটার। সত্যটা সত্য। মানুষকে ভাবাতে হবে,
মানুষ একটু ভাবুক। আমরা ইতিহাসটা নিয়ে কি করি না, ওই এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কি আমাদের কাছে মেসেজ এলো, বা আমরা একটা দুটো বই পড়লাম, সেই বইতে যে তার নিজের ওপিনিয়ন লিখে গিয়ে গেছে, আমরা সেটাকেই মনে করি, আমরা বিশ্বাস করি আমরা, কিন্তু আমরা তার গভীরে গিয়ে তো ভাবি না। আজকে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ চলছে, তো আমি ওনার একটা ডায়লগ আমি এখন সবাইকে বলছি, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। তাহলে মানুষকে বা ছাত্রছাত্রীদের ভাবাতে হবে, তারা ভাবুক, একটুখানি ভাবলেই তারা লজিক্যাল হিস্ট্রিটা কিন্তু এস্টাবলিশ করতে পারবে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সবাইকে হয়ে উঠতে হবে ওই সরস্বতী দেবীর বাহন রাজহাঁস, যে দুধ আর জল থেকে দুধটাকে বার করে নেবে, মিথ্যা জলটাকে ফেলে রাখবে। আমাদের সবাইকে সেই জায়গাতে পৌঁছতে হবে, না হলে কিন্তু আমরা ওই মিথ্যার মোড়কেই আমরা আমাদের জীবনটাকে কাটিয়ে দেব, ভেবে যাব এই হয়েছিল, তাই হয়েছিল, ওই হয়েছিল। এই যে আমাদের ইতিহাস পড়ানোটা, প্রথাগতভাবে যেভাবে আমরা ইতিহাস পড়ে আসি, এটাকেও তো চেঞ্জ করতে হবে, ভীষণভাবে। নালেও তো হবে না। আমি আমি ছোটবেলা থেকে ইতিহাসটা তো আমার রক্তে রয়েছে। এইবার আমি দেখেছি যে স্কুলেতে, কলেজেতে যে টিচাররা, বেশিরভাগ স্কুল কলেজেতেই বা আমার ছাত্রছাত্রী আমি দেখেছি, তারা নিজেরা কিন্তু ওই বইয়ের 4 পাতার ভেতর যেটুকু লেখা আছে তার বাইরে আর কিন্তু ছাত্রছাত্রীর ওই ভাবানোর জায়গাটা তৈরি করে না। ওই 4 লাইন বাবার লেখন, পরীক্ষায় নম্বর পাও, তোমার কাজ শেষ। কিন্তু ইতিহাস সেটা নয়। ইতিহাস হচ্ছে তোমার অস্তিত্ব। আমি মনে করি ইতিহাস হচ্ছে পৃথিবীর একমাত্র সাবজেক্ট, যে সাবজেক্ট ভাবাতে শেখায় আমি কে বা তুমি কে। আর কোনো সাবজেক্ট সেটা ভাবায় না। আর আমরা তো আমাদেরই সব থেকে বেশি নিজেদের ভালোবাসি, সেই জন্য তো আমরা সাজুগুজু করে বিয়ের বাড়িতে যাই, সবাই যাতে আমাদের দেখে। বা আজকে সাজুগুজু করে দেখো পডকাস্টে বসেছি, দর্শকরা আমাদের দেখছে। আমি তো একটা অন্য সাধারণ জামাকাপড় পরে, তুমিও সাধারণ জামাকাপড় পরে, বাড়ির জামাকাপড় পরে বসতে পারতে, সেটা তো আমরা করছি না। তার কারণ আমরা চাই আমরা নিজেদেরকে ভালো দেখাতে। তাহলে আমার নিজেকে ভালো দেখাতে যে সাবজেক্টটা আমাকে শেখাচ্ছে তুমি কে, তোমার আজকে অস্তিত্বটা কি, সেই সাবজেক্টটাকে আমি ভালোবাসবো না? ভালোবাসাতে হবে, ভালোবাসানোর মতন ইন্সপিরেশন আমরা এখনো হয়তো পেয়ে উঠিনি। ঠিক তাই। এবং সেইখান থেকেই কিন্তু আমরা এই সাবর্ণ সংগ্রহশালা থেকে, সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ থেকে আমরা ক্ষুদ্রভাবে সেই চেষ্টাটা করছি যে অন্তত 10 জন ছাত্রছাত্রীর মধ্যেও আমরা সেই ইনস্টিংক্টটাকে আমরা তৈরি করে দিই যে তারা ভাবতে শিখবে। একদম। আর আজকে আমাদের আলোচনার বিষয়টা খানিকটা একই রকমের। একদম। দাদা, আবারও ইতিহাসে ফিরে যাচ্ছি। প্রজাসত্ব হস্তান্তর খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং তাতে খানিকটা আমাদের বাংলার ভাগ্য বদলানো শুরু হয়ে গিয়েছিল সেই সময়। এবং সঙ্গে সঙ্গে শুধু বাংলার ভাগ্য নয়, আপনাদের সাবর্ণ রায়চৌধুরী পরিবার, তাদের ভাগ্য। এই ইতিহাসটা একটু যদি বলেন। এবার দেখুন, ওই যে যোবচার্নক 1690 সালে 24শে আগস্ট কলকাতা এলো, নাকি সেই দিনটা হয়ে গেল কলকাতার জন্মদিন। তো এইটা তো একটা ভীষণভাবে একটা মিথ্যা। তার কারণ হচ্ছে এই যোবচার্নক যে জন্মালো ওই 1631-32 সালে, 1655 সালে একটা জাহাজ এসে নামছে সেন্ট ফোর্ট জর্জ, চেন্নাইতে বা ম্যাড্রাসেতে, যেখানেতে লুকিয়ে দেখা যাচ্ছে একটা যুবক বেরোচ্ছে। এবার সেই সময় কি হতো, ওই যে সব মদের পিপেগুলো যেত, তো ওই পিপের পেছনে, পিপের মধ্যেতে বসে বিভিন্ন ছেলেরা যারা ফরচুন সিকার যাদের বলা হতো, তারা ইংল্যান্ড থেকে ভেসে পড়তো বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে। তো সেই রকম এই জোবাস চার্নক ছেলেটিও আসছে, যার মাস্টার রোলে নাম নেই, অর্থাৎ বিনা টিকিটের যাত্রী, তার কাছে টিকিট কাটার পয়সা ছিল না। হোয়াট এভার, এই 1655 সালে সেন্ট ফোর্ট জর্জে নামলো। এবার একজন ব্রিটিশ যুবক এসছে, কোনো না কোনো কাজ তো পেয়েই যাবে। তো সেই কাজ পেল, হতে 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 সে একটা সময় নেভাল কমান্ডার হচ্ছে, এবং এই 1686 সালে সে যখন পাটনার কুঠিয়াল বা নেভাল কমান্ডার, সে আসছে এই হুগলি নদী ধরে, এসে দেখছে যে এই সুতালুটা, গোবিন্দপুর, কলিকাতা, এইখানেতে একটা বৃহৎভাবে ব্যবসা বাণিজ্য চলছে, এবং সেটা কারা করছে? আর্মেনীয়, ফ্রেঞ্চ, ডাচরা করছে। এবং পোর্ট রয়েছে, হাইলি অ্যাক্টিভ দুখানা পোর্ট।
তো দেখলো ব্রিটিশদের কিছু নেই, ফিরে চলে গেল। আবার 2 বছর বাদে এলো, এবার একটু নোংর করলো। কোথায় করলো? ওপাশে খেজুরিতে, এপাশেতে খিদিরপুরের আশেপাশে কোথাও। আবার কয়েক ঘন্টা রইলো, ফিরে চলে গেল। এরপর হলো হচ্ছে কি নে হুগলির কুঠিয়াল। তো হুগলির কুঠিয়াল যখন হয়েছে এবং ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে তার ভারতীয়দের ওপর অকথ্য অত্যাচার করা, নারী ঘটিত বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া, যার জন্য সিফিলিস রোগ হওয়া। তো একটা সময় মুঘল সেনাপতি তার মৃত্যুদণ্ড জারি করছে। তারিখটা কত? 24শে আগস্ট 1690। তার কাছে খবর এলো যে মুঘল সেনারা তাড়া করেছে ওকে হত্যা করবে বলে। সে কোনো রকমে 2-3টে ছিপ নৌকোতে 3-4জনকে নিয়ে ভেসে পড়ল দক্ষিণের দিকে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আগস্ট মাস, বর্ষাকাল। 3:20 এসে নাবছে হচ্ছে বাগবাজার ঘাটের আশেপাশে কোথাও। নামলো, তাহলে এখানকার জায়গিরদারকে বিদ্যাধর রায়চৌধুরী, তার পারমিশন ছাড়া সে থাকতে পারে না এখানে। এবার তো একজন লোককে পাঠালো যে পলিটিক্যাল অ্যাসাইলাম, অর্থাৎ আশ্রয়, যেভাবে হাসিনা বা দালাই লামা ভারতে আশ্রয় রয়েছে, পলিটিক্যাল আশ্রয়, ঠিক সেইভাবে যোগচার্ণকও আশ্রয়তে এলো। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার ছিল, যেটা করা হয়নি। এইবার ব্যাপারটা হলো কি, এবার মুঘল সেনারা তাড়া করেছে তাকে, তারাও যখন দেখলো যে সাবর্ণদের জায়গিরেতে নেমেছে, ওরা ফিরে চলে গেল। এইবার ঘটনাটা হচ্ছে, এখন বিদ্যাধর রায়চৌধুরী হচ্ছে স্পিরিচুয়াল মানুষ, তিনি তো হত্যা এইসবগুলো পছন্দ করতেন না। এখন আমি হলে আমি মেরে দিতাম যোগচার্ণককে। যাই না, হোক, আপনি আমি তো ব্যাকগ্রাউন্ড চেকটা করে নিতেন, যেটা কে কাকে আমি না, থাকতে দিচ্ছি। থাকতে দেওয়া হলেও কি হচ্ছে, তাকে তো ওখানেতে বলাই হচ্ছে যে তুমি ওখানেতে এই বাগবাজার ঘাটের বাই সুতালুটির বাইরে তুমি বেরোতে পারবে না, তুমি এখানেতে থাকো। আমি জানি, আমি বিদ্যাধর রায়চৌধুরী, যে আমি যদি ওকে ছেড়ে দিই, ওকে এক্ষুনি মুঘলরা হত্যা করবে। সেইটা আমি চাই না, প্রাণ একজন বাঁচানো। মানুষকে আমি মেরে ফেলতে চাই না। এটা আমার পারিবারিক যে ঐতিহ্য বা আমি যে স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি তার পরিপন্থী এটা। তো সেইটা সে চায়নি, তাকে থাকতে দেওয়া হলো। সিফিলিস রোগে আক্রান্ত সে মানুষটা রয়েছে, কদিন বাদে মরেই যাবে মানুষটা। সেইখানে এসে সে বসবাস, সেই দিনটাই নাকি হয়ে গেল কলকাতার প্রতিষ্ঠা দিবস। আর ব্রিটিশরা যে কলকাতাতে পরবর্তী সময়ে তাদের আরও বসবে, সেই ঘটনাটা তৈরি হচ্ছে আরও পরে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন তো অলরেডি এসে গেছে, ইস্ট ইন্ডিয়া কাজ করছে কোম্পানি তারা। এসে গেছে, কাজ করছে, কিন্তু নট ইন অ্যান্ড অ্যারাউন্ড কলকাতা, অন্য জায়গাতে রয়েছে তারা। এখানেতে তো রয়েছে আর্মেনিয়ান, ফ্রেঞ্চ আর ডাচরা। এইবার কি হচ্ছে, 10ই জানুয়ারি 1693 সালে যোগচার্ণক ডায়েড অফ সিফিলিস হয়ে গেল। যোগচার্ণকের গল্প শেষ। তার 6 বছর বাদে তার বড় মেয়ে মারিয়ার হাজবেন্ড চার্লস আয়ার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানকার অধিকর্তা। তখনও কিন্তু ব্রিটিশদের কিছু নেই এখানে। এবার তিনি বিদ্যাধর রায়চৌধুরীর কাছে এসে বলছেন যে আমাদের এখানে একটা ট্রেডিং পোস্ট করতে দেওয়া হোক। বিদ্যাধর রায় বলল, খুব ভালো কথা, তুমি ট্রেডিং পোস্ট করবে, আর একটা বাণিজ্য জাতি আসছে, আর একটা ইউরোপিয়ান জাতি আসছে, এখানকার উন্নতি হবে, প্রসপেরিটি বাড়বে, করো। বলল না, আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টার অনুযায়ী উই নিড মোনোপলি রাইটস অ্যান্ড ইউ হ্যাভ টু কিক আউট দ্য আদার ইউরোপিয়ানস ফ্রম হিয়ার। এবং এখানকার নেটিভরাও আমাদের ছাড়া আর কাউকে মাল বেচতে পারবে না। মামার বাড়ির আবদার। সেটা আপনি এখনো যদি নেট খুলে যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার হ্যাঁ, দেখেন, সে তো সেখানে বটেই। পরিষ্কার রয়েছে। সেখানে বিদ্যাধর রায়চৌধুরী বললে, এই অনৈতিক দাবি আমি মানতে পারবো না ভাই, নমস্কার, তুমি এখন যাও, যদি মিলেমিশে ব্যবসা বাণিজ্য করতে পারো করো, না হলে ভাগো, কিছু করার নেই আমার। আমি আমার প্রজা যারা 100 বছর ধরে এখানে রয়েছে, আমি তাদের বার করে দিয়ে তোমাকে আমি দিয়ে দেবো, মগের মুল্লুক নয় এটা। তো সেই কথাটা পছন্দ হলো না। এইবার ঔরঙ্গজেবের দরবারেতে কোনো একজন মন্ত্রী সন্ত্রীকে 16,000 টাকা নজরানা দিয়ে একটা ফরমান বার করিয়ে আনলো, যেখানেতে বাংলার সকল জায়গিরদারদের বলা হচ্ছে তারা যেন ব্রিটিশদের সব রকম হেল্প করে। এবার ঔরঙ্গজেবের কানে যখন এই কথাটা গেল যে একটা ফরমান এরকম বের করা হয়েছে ঘুষ দিয়ে, সঙ্গে সঙ্গে সে তার নাতি আজিম উসমানকে বলল। এবার অনেকে বলে থাকেন যে এই 16,000 টাকা ঘুষটা আজিম উসমানই নিয়েছিল। যাই হোক, যে কেউ নিয়েছিল একজন, সেটা দিল্লিতেই কোনো মন্ত্রী হোক বা আজিম উসমানই হোক, সামওয়ান টুক দ্যাট ব্রাইবারি।
তো আহ, ঔরঙ্গজেব সঙ্গে সঙ্গে তার নাতিকে বলল, সাবর্ণদের বলো ওই ফরমান যেন মানা না হয়। কিন্তু এটা আমাকে বলুন, ঔরঙ্গজেব তখন বসে রয়েছেন দিল্লিতে একেবারে টপ পজিশনে। একদম উনি তো চাইলেই নিজে ফরমান জারি করে বন্ধ করতে পারতেন সেটা। না, এবার এখানেতে পলিটিক্সের একটা ব্যাপার, এটা নিয়ে আমিও ভেবেছি যে উনি তো ওই ফরমানটাকে বাতিল করে দিতে হ্যাঁ। পারতেন না। এবার এইখানেতে একটা সিল দিয়ে একটা ফরমান বেরিয়ে গেছে, ঠিক আছে, সেই ফরমানটাকে আমি নেগেট করতে হবে, আমি অন্যভাবে নেগেট করাবো। আমি যদি ওই ফরমানটাকে আমি যদি আর একটা ফরমান দিয়ে করি, তাহলে ওই ফরমানটা তো মান্যতা পেয়ে যাচ্ছে যে একটা ফলস ফরমান বেরিয়েছে আগে। এটা একটা পলিটিক্যাল ডিপ্লোম্যাসি আমি মনে করি, এবং সেটাই সব থেকে বড় ভুল। যাই হোক হোয়াট এভার। এইবার যখন আজিম উসমান বিদ্যাধরকে বলল যে ফরমান নির্দেশ এসেছে, ওই ফরমানটা কিন্তু আপনি মানবেন না, এবার বিদ্যাধর কি করবে? একদিকে ওরা ফরমান নিয়ে আসছে, একদিকে গোপন নির্দেশ, এটা গোপন নির্দেশ বলবো আমি। তো হালি শহরে বসে একটা গোপন বৈঠক হলো। তো সেখানে ঠিক হলো যে ওরা ফরমান নিয়ে আসছে, তো ঠিক আছে, ওটাকে কিভাবে আমরা নেগেট করবো, একটা হোয়াইট ওয়াশ দেব। তো প্রথম কথা হচ্ছে, আমরা এই তিনটে জনপদ, কলকাতা, সুতালুটা, গোবিন্দপুর, যেটা ওরা চাইছে, এই তিনটের প্রজাসত্ব আমরা হস্তান্তর করব, কিন্তু করব না। কিভাবে করব না? বাবা বেঁচে থাকতে ছেলে জমিদার নয়, ছেলেরা সই করলো, বিদ্যাধরের ভাইপোরা নাবালকরা। সই করলো, এবং দুজন নাবালক, প্রাণ এবং মনোহর দেব, একজনের 17 বছর বয়স, একজনের 3 বছর বয়স, তাদের সই দেখা যাচ্ছে সেইখানেতে রয়েছে। সেই ডকুমেন্টটা আপনার কাছে আছে আজও? একদম। এবং সেই ডকুমেন্ট যেটা সেটা আমরা ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে রয়েছে, সেই ডকুমেন্ট আমরা জন মেজরকে দিয়ে আনাই, এবং তারপরেই তো কোর্টেতে আমরা সেটা প্লেস করি, এবং সাবর্ণ সংগ্রহশালা এলে যে কেউ মানুষ সেটা দেখতে পাবেন। তার ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ সব কিছু রয়েছে, এবং সেখানেতেই নাবালকদের দিয়ে সই করানো হলো। এবং 10ই নভেম্বর 1698 সালে আমাদের সাজের আটচালাতে ওইটা হ্যান্ড ওভার হলো জোপচান্নকের জামাই চার্লস আয়ারের সঙ্গে। কিসের? না, 1300 টাকা বার্ষিক খাজনা। তার মানে খাজনা মানে কি? রেন্ট। এটা ছিল রাইট টু রেন্ট। ব্যবসা বাণিজ্য করছে, তো ওদিকে যে আর্মেনিয়ানরা ব্যবসা করছে, ডাচরা ব্যবসা করছে, ফ্রেঞ্চরা, তারাও তো ট্যাক্স দিয়েই রয়েছে। তারা অল আর রেন্টেড পারসনস। আমার জমিদারিতে আপনার বাড়িতে 10টা ঘর আপনি ভাড়া দিয়েছেন। কিন্তু তাদের ক্ষেত্রে কি এই প্রজাসত্ব ছিল? তাদের ক্ষেত্রে বিভিন্ন অন্যভাবে ছিল, তাদের কিছু না কিছু তাদের ট্যাক্স দিতে হয়েছে। ট্যাক্সটা আমি পাচ্ছি কোথা থেকে? না হলে 12 লক্ষ টাকা আমার 1698 সালে আমার ট্যাক্সটা আসছে কোথা থেকে? 12 লক্ষ টাকা। এটা চিন্তা করুন, 1698 সালে সাবর্ণরা ট্যাক্স পাচ্ছে, এবং যা 1 টাকাও কিন্তু আমরা মুঘলদের দিচ্ছি না। এবং সেটাও কোনো জোর জুলুম করে নয়। না, একদমই নয়। তাহলে 12 লক্ষ টাকার ট্যাক্সটা তখন উঠছে কোথা থেকে? উঠছে এই যে ব্যবসা বাণিজ্য, একটা বিশাল একটা কর্মকাণ্ড চলছে একটা। এবং সেইখানেতে মাথায় রাখতে হবে যে লক্ষ্মীকান্তর সময়, এই সময় 2খানা ক্যাশ ক্রপ হচ্ছে কলকাতার আশেপাশে, কটন এবং জুট। ক্যাশ ক্রপ কখন হয়? মানে তখন অলরেডি আমাদের খাদ্যশস্যের দিক থেকে আমরা সেলফ রিলায়েন্ট পরিপূর্ণ। হয়ে একদম। গেছি। তাহলে এইগুলো দেখবো না? এবং এই ক্যাশ ক্রপটাই তো বিদেশেতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, কটনটা বাইরে যাচ্ছে আমার। তাহলে এই যে 1300 টাকার বার্ষিক খাজনার বিনিময় আমি প্রজাসত্ব দিলাম, তারা রেন্টেড হিসেবে রইল, কিন্তু তারা ওই ইনভ্যালিড ডকুমেন্টের দ্বারা রইল। তারা হয়তো তারা ভেবেছিল পরবর্তী সময়, কোনো একটা সময় হয়তো সেটাকে আমরা কোর্টেতে চ্যালেঞ্জ করে নেগেট করব। কিন্তু সেই ব্রিটিশদের সুযোগটা আর পাওয়ার এলো তো না। প্রত্যেক দিনই বাড়ছে। এবং 1757 সালে যখন পলাশির ষড়যন্ত্র হলো, এবং যে ষড়যন্ত্রের প্রধান মাতা হচ্ছে রাজা নবকৃষ্ণদেব, কৃষ্ণচন্দ্র রায়, জগৎ শেঠ, উমিচাঁদ, রবার্ট ক্লাইভ, তো এই যে 1698 সালে এইটা দেওয়া হলো। এবার প্রচুর বইতে, তুমিও ছোটোবেলা থেকে পড়েছো, আমিও পড়ছি, 1300 টাকায় সাবর্ণরা বেচে দিল কলকাতা। ছ্যা ছ্যা ছ্যা, এই কথাটা। এইবার কথা হচ্ছে, আমি 1300 টাকায় যদি বেচেই দিলাম, আমি আপনার তো ধরলাম আমি বেচার বেচে, অধিকারই নেই, বেচলেন কি করে? এটা তো সেটাই বড় তো হচ্ছে প্রশ্ন। কথা। আমার তো জমিদারি সত্ত্ব নয়, আমি অ্যাডমিনিস্ট্রেটর আন্ডার দ্য মুঘলস।
বেচলে মুঘল বেচতে পারে, আমি তো বেচতে পারি না, আমি তো অ্যাডমিনিস্ট্রেটর সেখানে। আমার প্রজাসত্ব রয়েছে, আমি সেখানেতে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রেভিনিউ কালেক্ট করছি সেখানেতে। তার যেমন মানসবদাররা যেভাবেতে করতো আমি সেইভাবে কাজ করছি এখানেতে। আমার তো জমিদারি সত্ত্ব নেই যে আমি বেচবো, আমি সেটা ভাড়া দিলাম, আমার ঘরটা ভাড়া দিলাম, প্রজাদের ইউজ করতে পারো, তুমি বাড়িঘর তৈরি করতে পারো, ট্রেডিং পোস্ট করতে পারো তুমি সেখানেতে, তোমাকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। এবং সেই 1300 টাকা করে ট্যাক্স 1757 সাল পর্যন্ত তারা আমাদের দিয়ে গেছে, এটা তারা তো প্রমাণিত। কন্টিনিউ দিয়েছে। একদম, এবং এই বইতে তার হিসেব পুরো দেওয়া রয়েছে, অতুল কৃষ্ণ রায় দিয়ে গেছেন পুরো হিসেবেই তো, সমস্ত কে কত ট্যাক্স পেয়েছে সমস্ত হিসেব তার রয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে 1300 টাকায় বিক্রি হয়নি। আর আরেক দলকে দিয়ে বলানো হলো যে সাবর্ণরা এত দৈন্যদশা হয়ে গেল যে 1300 টাকা মানে খেতে পেত না, 1300 টাকায় বেচে দিল। তাহলে 1698 সালে 12 লক্ষ টাকা ট্যাক্সটা কে পেত, কোথা থেকে এবং আসতো? মুঘলদের দিতেও হতো না সেটা। তাহলে কোথায় 12 লক্ষ টাকা আর কোথায় 1300 টাকা? তাহলে এই ইতিহাসগুলো আমাদের কিভাবে মগজের মধ্যে ঢোকানো হয়েছে সাবর্ণদের এগেনস্টে, এবং এই ইতিহাসগুলো কারা ঢুকিয়েছে আমি ক্যাটেগরিক্যালি আবার বলছি, আমি নবকৃষ্ণদেব অ্যান্ড হিজ অ্যালাইজ হু ওয়্যার দ্য ফ্রেন্ডস অ্যান্ড শুলিকার্স অফ দ্য ব্রিটিশ, তারা এটা করেছে। এই যে নবকৃষ্ণ দেব, দেব পরিবার, তারা কলকাতার নন, তাদের কলকাতাতে সে সময় কোনো পজিশন নেই। না, তারা কোথা থেকে এলেন, কিভাবে এই পাওয়ারটা তারা পেলেন? এবার যদি এই দেব পরিবারের যদি ইতিহাসে যেতে হয় তাহলে দেখা যাবে যে এরাও কিন্তু, আমরাও কানৌজ থেকে এসেছি, এরাও কিন্তু তেলেঙ্গানা এলাকার মানুষজন, এবং সেখানে ওয়াদিয়ার বলে একটি ডাইনাস্টি ছিল তেলেঙ্গানা এবং মাইসোরের আশেপাশে, যেখানেতে তারা নাকি মুন্সি হিসেবে কাজ করতো। আমি নাকি কথাটা ইউজ করলাম, ইন্ডিয়া গভর্নমেন্টের ওয়েবসাইটেও indianculture.gov.in-এতে পরিষ্কার লেখা আছে তারা তেলেঙ্গানা থেকে এসছে, এটা ওয়েস্ট ইন্ডিয়া গভর্নমেন্টের এতে রয়েছে। তো তাদের কেন, আমার প্রশ্নটা এবার, তেলেঙ্গানা রিজিয়ান ছেড়ে পুরো পরিবারকে চলে আসতে হলো? তাহলে নিশ্চয়ই কিছু একটা কারণ ঘটেছিল, বের করে দেওয়া হয়েছিল তাদের সেইখান থেকে। যাই হোক, তারা পুরো পরিবার সমেত চলে আসে বেনারস, বেনারস থেকে মুর্শিদাবাদ হয়ে কলকাতায় আসে। এবং এই নবকৃষ্ণদেবের ঠাকুরদা ছিলেন রূপকিনী দেব, তিনি আমাদের বাড়ির, আমি চাকর কথাটা বলতে আমি পছন্দ করি না, তিনি আমাদের নায়েব ছিলেন এবং উনি ভালো লোক ছিলেন, নো ডাউট। আমি চাকরি করতেন আমাদের অধীনেতে, চাকুরিজীবী ছিলেন তিনি। তার ছেলে রামচরণ দেবও একই কাজে নিযুক্ত হন, কিন্তু কিছু ফ্রড করার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা। এটা আমার ফ্যামিলি রেকর্ডস বলছে, আমি বলছি, আমার ফ্যামিলির কথা, আমার থেকে অন্য কোনো ইতিহাসবিদ কেউ বলতে পারবেন, আর্থিক তছরূপ একদম। আমি পাশাপাশি কিন্তু বললাম যে রূপকিনী দেব কিন্তু ভালো মানুষ ছিলেন, আমি এটাও বললাম, সত্যটা সত্য। তো এই নবকৃষ্ণদেব খুব অল্প বয়সেতেই এই অনেকগুলো ভাষা জানতেন, এবং প্রথমেতে গভর্নর ড্রেক, তারপরেতে ওই নকুধরকে ধরে, তারপরেতে ওয়ারেন হেস্টিংসকে পার্সিয়ান শেখানো, তারপরেতে রবার্ট ক্লাইভের সঙ্গে বন্ধুত্বটা তৈরি হয়ে গেল, একটা ব্রিটিশদের সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়েছে, এবং সেটা খুব কম বয়সে, 20-22 বছর বয়সেতে হয়েছে। নো ডাউট নবকৃষ্ণদেব একজন পণ্ডিত মানুষ ছিলেন, সেই জন্য আমি তাকে নিশ্চয়ই সম্মান করছি। ব্রিটিশদের একজন অত্যন্ত লয়াল ব্যক্তি হিসেবেই নবকৃষ্ণদেব উঠে এলো। এইবার অন্যদিকেতে কি হয়েছে যে আলিবর্দী খান মৃত্যুশয্যায় তার মেয়ের ঘরের নাতি সিরাজকে নবাব করলো, সেই নিয়ে ওদের ফ্যামিলির মধ্যে গন্ডগোল, খুব স্বাভাবিক ঘটনা। সিরাজের সঙ্গে আপনার পরিবারের কিরকম সম্পর্ক ছিল? আমাদের বেঙ্গল নবাবসদের সঙ্গে, প্রথম কথা বেঙ্গল নবাবসরা ইন্ডিপেন্ডেন্ট হলেও আমাদের যে কয়েন্সগুলো ছিল সেগুলো তো মুঘল কয়েন্সই চলছে, তার মানে তারা মুঘলদের আন্ডারই রয়েছে। তো মুঘলরা আমাদের আজও বন্ধু, আমাদের সেই হুমায়ুনের সময় থেকে শুরু হয়েছে আজও। হুমায়ুনের বন্ধু ছিল আমার পূর্বপুরুষ পঞ্চানন গঙ্গোপাধ্যায়, যাকে উনি শক্তি খান উপাধি দিয়েছিলেন, পাঁচু শক্তি খান এবং আলী শহরের প্রতিষ্ঠাতা।
তেমনি আমার এখন বন্ধু হচ্ছে বাবরের ২৭তম নাতি মুমতাজ হোসেন চৌধুরী। তো সেই এই ৫০০ বছর ধরে মুঘলদের সঙ্গে বন্ধুত্ব আমার বজায় রয়ে গেছে, একটা সুন্নি পরিবারের সঙ্গে একটা ব্রাহ্মণ পরিবারের বন্ধুত্ব, এটাই ভারতবর্ষের সম্প্রীতির একটা বিশাল বড় উদাহরণ। এবং সেখানেতে আজকে এই যে মুঘলরাই করেছে তাই করেছে তাই করেছে, আমি সমস্ত জিনিসটা, পলিটিক্সে থাকতে গেলে মানুষকে অনেক কিছুই করতে হয়, সেটা একজন হিন্দু রাজাও করতে পারে, একজন মুসলিম রাজাও করতে কিন্তু পারে। তারা যা করেছে তখন আপনাদের পরিবারের তরফে কোনো আপোস করা হয়নি? আমি তো কিছু অপোজিট জিনিস পাইনি তো, আমি তো কিছু পাইনি তো। আমি পেলে তো করবে। আমি তো সেখানেতে ঔরঙ্গজেবের সময়তে বা জাহাঙ্গীরের সময়তে হিন্দুদের ভীষণভাবে, তাহলে একজন ব্রাহ্মণ সে তার বেস্ট ফ্রেন্ড হয় কি করে? সে যদি অতই মুসলিমপন্থী থাকবে তাহলে তার একজন ব্রাহ্মণ বন্ধু হয় কি করে? এবং এটা হুমায়ুনের সময় থেকে, ঔরঙ্গজেব তো অনেক পরের কথা। তাহলে কি আমরা পুরো ভুল ইতিহাস পড়লাম? আমাদের মাথার মধ্যে এই হিন্দু মুসলিম এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে যদি আপনি এখন ইতিহাসটা, এখন রামপুনিয়ানি বা এখন যারা এ করছেন তাদের আপনি যদি দেখেন, শিবাজির যতজন সেনাপতি ছিলেন সবাই মুসলিম ছিলেন, আর ঔরঙ্গজেবের যতজন সেনাপতি ছিলেন সবাই হিন্দু ছিলেন, এবং ঔরঙ্গজেবের প্রতিটা পলিসি ওয়াজ মেড বাই আ হিন্দু, নট আ মুসলিম। এবং যার জন্যে উলেমাদের সঙ্গে ঔরঙ্গজেবের প্রচণ্ড ঝগড়া হয়েছিল। উলেমারা বলছে তুমি সব কিছু হিন্দুদের দিয়ে করাচ্ছ, কেন করাচ্ছ তুমি, কেন করাচ্ছ তুমি? তখন একটা কথাই বলেছিল, শরিয়াত অনুযায়ী সঠিক যোগ্য লোককে যোগ্য স্থানে সম্মান দিতে হবে। আমি সেই কাজটাই করেছি। তাহলে এই ঔরঙ্গজেবের সময় যে পলিসি মেকিংগুলো হচ্ছে সবগুলো হিন্দুদের দ্বারা হচ্ছে। সেখানেতে হিন্দু মুসলিম, ঔরঙ্গজেব কোন হিন্দুকে হত্যা করেছে, এবার উঠবে কথাটা, গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল, বেশ করেছিল, আমি বলছি বেশ করেছিল, আমি থাকলে আমিও করতাম, কেন করব না? কিল ইউর এনিমি বিফোর হি কিলস ইউ। আমি বলছি ঔরঙ্গজেব বেশ করেছে, গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছে, আমি থাকলে আমিও হত্যা করতাম। গুরু তেগ বাহাদুর কী করছিল? খালসাপান তৈরি করেছে, খালসাপান তৈরি করে আমার এগেনস্টে, আমি রাজা, সেখানে আমি ঔরঙ্গজেব হই, আমি দেবশ্রী রায়চৌধুরী, হু এভার, বা তুমি তোমার এগেনস্টে সৈন্য সামন্ত নিয়ে তোমার এগেনস্টে একটা বিদ্রোহ ঘোষণা করছে, তো আমি কি তাকে রসগোল্লা খাওয়াবো? আজকে ইন্ডিয়া কেন আজকে তাহলে পাকিস্তানেতে ঢুকে আজকে অপারেশন সিন্দুর বা সার্জিক্যাল স্ট্রাইক করেছে? কিসের জন্য করেছে? আমার অধিকার সেটা, আমার শত্রুকে শাস্তি দেওয়া আমার অধিকারের মধ্যে পড়ে, আমি সেটাই করেছি। ঔরঙ্গজেব বেশ করেছে। কিন্তু দাদা এটা না হয় গেল, কিন্তু আমরা অনেকবার দেখেছি যে ঔরঙ্গজেব শয়ে শয়ে হিন্দু মন্দির ধ্বংস করেছেন। শয়ে শয়ে মন্দিরের সে লিস্টটা কি পেতে পারি? আমি বলছি ১২টা ১৪টা মন্দির ধ্বংস করেছে, সেটাও বেশ করেছে। আমি আবার বলছি সেটাও বেশ করেছে। যদি কেউ থাকে আমার সামনে এসে তর্কে বিতর্কে আমার সঙ্গে সামনাসামনি বসুক। ঔরঙ্গজেবকে নিয়ে আমি বড় কাজ করেছি, সামনাসামনি এসে আমাকে এই যে যত শয়ে শয়ে মন্দির যে কথাটা তুমি বললে, সেই শয়ে শয়ে মন্দিরগুলোর নাম দিক আমার সামনে আগে ফার্স্ট। আমি এবার উল্টে নাম দেব যে ১২০০ মন্দিরকে, বা ১২০০ আমি না বলে অসংখ্য মন্দিরকে ঔরঙ্গজেব জায়গা জমি দিয়েছে, যেগুলো ফরমানস অফ ঔরঙ্গজেবের। সেই ফরমানগুলো নিয়ে ২৭শে জুলাই ১৯৭৭ সালেতে রাজ্যসভাতে আলোচনা হয়েছে, এবং যেটা নিয়ে আমি আরটিআই করেছি সেই ডকুমেন্টসটা পাওয়ার জন্য। এখন আমি পাইনি, আমি আরটিআই করেছি সেটা নিয়ে। কাশী বিশ্বনাথ মন্দিরে আক্রমণ, কাশী বিশ্বনাথ মন্দিরের আক্রমণের পেছনে একটা বিশাল ইতিহাস রয়েছে। সেখানে উদয়পুরের রাজমাতাকে, সেইখানেতে অত্যন্ত, এটা আমাদের মানে দুঃখের বিষয়, তাকে বিবস্ত্রহীন হিসেব অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছিল গর্ভগৃহের তলা থেকে, এবং ওই প্রধান মহন্ত যিনি ছিলেন তাকে তৎক্ষণাৎ গরদান দেওয়া হয়েছিল। কিসের জন্য? এবং তারপর ঔরঙ্গজেব নির্দেশ দেন যে ওই মন্দির ভেঙে ফেলো, ওখানেতে পবিত্রতা নেই আর। পাশাপাশি ওখানে একটা কৃষ্ণ মন্দির তৈরি করে দেওয়া হয় তার পাশেই। তার কারণ হচ্ছে উদয়পুরের এরা, মীরাবাইয়ের কথা আমরা জানি, তারা কিন্তু কৃষ্ণ ভক্ত, তারা সেখানে যে সেই কৃষ্ণ মন্দির কিন্তু আজও রয়েছে। শুধু তাই কেন, আমাদের তারকেশ্বরের মন্দির, কিন্তু ওদিকে ওখানে আমাদের তো উজ্জয়িনীর জ্ঞানব্যাপী মন্দির, মসজিদ দেখতে পাই আমরা পাশে। পাশে এরকম জ্ঞানবাপী মসজিদ সেটা রয়েছে। জ্ঞানবাপী মসজিদের সঙ্গে এইখানেতে কিন্তু দেখবেন
হিন্দু আর্কিটেকচারও রয়েছে এইখানেতে। পাশাপাশি মসজিদ, আজকে তুমি যদি খিদিরপুরেতে যাও, পাশাপাশি ওই যে শিব আর পার্বতী রয়েছে, পাশের বাড়িটাই তো মসজিদ। না, কিন্তু তখন তো তত্ত্বটা উঠে এসেছিল যে মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি করা হয়েছিল। যদি তাহলে এটা তৈরি ভুল ক- তত্ত্ব। যদি তৈরি করা হয়েও থাকে, এই যে কাশী বিশ্বনাথ মন্দিরটা পরবর্তী সময় অহল্যাবাই হোলকার। হোলকার ডেভেলপ করে, তাহলে সেইখানেতে, তাহলে সেই অহল্যাবাইয়ের সেই ডেভেলপ করার মধ্যে ওই যেটা অনিয়ন গম্বুজ যেটা দেখা যায়, সেই গম্বুজটা কেন অহল্যাবাই রাখলো? গম্বুজটা কেন রাখলো? আমি ডেভেলপ করছি, আমি অ্যান্টি মুসলিম, তো একটা মুসলিম আর্কিটেকচারকে কেন আমি রেখে দিয়ে আমি ডেভেলপ করলাম সেখানেতে? এই প্রশ্নগুলো কি উঠবে না? অবশ্যই উঠবে। তাহলে প্রতিটা জিনিসেতেই এইরকম জিনিসগুলো আমাদের মধ্যে এসে গেছে, এবং সেইখানেতে আজকে আমরা মুঘল যে ট্র্যাডিশনসগুলো আর্কিটেকচারে আমরা দেখি, সেখানেতে তো পার্সিয়ান এবং ইন্ডিয়ান আর্কিটেকচারের একটা ব্লেন্ডিং আমরা পাই। সেটা ভারতীয় আর্কিটেকচারের মধ্যে যেটা একটা হিন্দু রাজা করছে সেখানেও পাই, আবার মুসলিম যারা করছে তাদের মধ্যে, তারা ব্লেন্ডিং অফ পার্সিয়ান অ্যান্ড ইন্ডিয়ান আর্কিটেকচারাল স্কুলের যে একসঙ্গে মেলবন্ধন আমরা বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এই পিরিয়ডেতে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, হতেই পারে, আবার মসজিদ ভেঙে মন্দির হয়েছে, হতেই পারে। এবার তো এবার বুদ্ধিস্টরা অসংখ্যভাবে বলতে শুরু করেছে যে বিভিন্ন বুদ্ধ বিহারগুলোকে ভেঙে হিন্দুরা মন্দির তৈরি করেছে। সেই অভিযোগও তো অস্বীকার করা যাবে না। তাহলে হিন্দুরাও যদি বৌদ্ধ বিহার ভেঙে মন্দির তৈরি করতে পারে, তাহলে ওয়াই নট মুসলিমরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করতে পারে? আবার মসজিদ ভেঙেও এখন আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হচ্ছে। তাহলে এই লিগাসিটা তো চলতেই আছে। এই লিগাসিটা কি বন্ধ হয়েছে? তখনও হয়েছে, আজও হচ্ছে। বুদ্ধিস্টদের সঙ্গে হয়েছে, হিন্দুদের সঙ্গে হয়েছে, মুসলিমদের সঙ্গে হচ্ছে, সবাইকার সঙ্গেই হয়েছে এটা। তাহলে আমার লিগাসিটা বন্ধ কোথায় হয়েছে? তাহলে 1992 সালে যখন মসজিদ ভেঙে মন্দির হচ্ছে সেটাও ঘটনা। আবার যদি ঔরঙ্গজেব হোক বা অন্য যে কোনো মুসলিম রাজারা তারা যদি মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ করে থাকে, সেটাও ফ্যাক্ট। এই ফ্যাক্টকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি বলছি না যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে বা মসজিদ ভেঙে মন্দির হয়েছে ঠিক কাজ হয়েছে বা ভুল কাজ হয়েছে, আমি সেটা একদম বলছি না। সবটাই অন্যায় হয়েছে। যদি ঔরঙ্গজেব একটা মন্দিরও ভেঙে থাকে, মানে যদি ধর্মীয় কারণে ভেঙে থাকে, ধর্মীয় কারণে সে ভাঙেনি, তাহলে গোলকন্ডার মসজিদটা ভাঙতো না সে। আর দক্ষিণ ভারতে যে লাস্ট 12 বছর ঔরঙ্গজেব ছিল, কই একটা মন্দিরেও তো হাত দেয়নি। কোথায় জাটদের যে মন্দির, সেটাকে তো হাত দেয়নি। কেন দেয়নি? কারণ সেখানেতে বিদ্রোহ বা রাজার এগেনস্টে ষড়যন্ত্র হতো না। আমরা জানি যে মেসোপটেমিয়াতে জিগুরাট হতো, জিগুরাটকে কেন্দ্র করেই সমস্ত পলিটিক্যাল আলোচনা। তো এইখানেতে এই মন্দিরগুলোর মধ্যে যে মন্দিরগুলোকে ঔরঙ্গজেব আক্রমণ করেছে, সেইখানেতে রাজতন্ত্রের বিরুদ্ধে বা ঔরঙ্গজেবের এগেনস্টে বা রাজা বা সুলতানের এগেনস্টে সেখানে ষড়যন্ত্র হচ্ছিল। সেই ষড়যন্ত্র হওয়ার জায়গাটাকে সে পলিটিক্যালি ডেমলিশ করেছে, বা অপবিত্র হয়ে গেছিল তার জন্য ডেমলিশ করেছে। তাহলে আজকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন মাদ্রাসার ওপরেতে কেন বা ইন্টেলিজেন্স এজেন্সি কেন নজর রাখে? যাতে সরকারের এগেনস্টে কোনো বা দেশের এগেনস্টে কোনো ষড়যন্ত্র না হয়। একই তো জিনিস আজও চলছে। তাহলে ঔরঙ্গজেব করলে দোষ আর মোদি করলে সেটা ভালো? ঔরঙ্গজেবকেও করতে হয়েছে শাসন করবার জন্যে, আমাদের প্রধানমন্ত্রীকেও সেটা করতে হচ্ছে শাসন করবার জন্য। যেটা প্রয়োজন সেটা করতে হবে। দিস ইজ হোয়াট পলিটিক্স। এবার পলিটিক্সের সঙ্গে যখন ধর্ম মিশে যায়, তখনই তার ডিস্ট্রাকশন এসে যায় সেই দেশের। আজকে পাকিস্তান বাংলাদেশে কী অবস্থা, আজকে সিরিয়ায় কী অবস্থা, ভারতবর্ষেও তাই অবস্থা হতে চলেছে। আমাদের মাথায় এখন আজকে উন্নয়ন নেই, আমাদের চাকরি, এমপ্লয়মেন্ট, আমাদের শিক্ষা ব্যবস্থা কিছু নেই আমাদের মাথায় শুধু হিন্দু মুসলিম মন্দির মসজিদ। এই নিয়ে সারাদিন আমাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটা টিভি চ্যানেলেতে প্রতিটা এর মধ্যে শুধু আলোচনা। এটা তো একটা দুর্ভাগ্যের বিষয়। ভারতবর্ষ আজকে কোথায় যাচ্ছে?
আমাদের মধ্যে আজকে উন্নতি নিয়ে আমাদের দেশ কিভাবে এগোবে, কিভাবে তার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, কিভাবে ভারত সুপার পাওয়ারেতে যাবে, সেই সব কিছু নেই আমাদের চিন্তার মধ্যে। শুধু ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, সামনে ইলেকশন আসছে, হিন্দুকে ভোট দিতে হবে, ও বলবে মুসলিমকে ভোট দিতে হবে, হিন্দু ওই করেছে মুসলিম ওই করেছে, এই নিয়ে আমাদের শুধু সারাদিনের চিন্তাধারাটা সরিয়ে গেছে। এবং বাদবাকি এটাই কিন্তু ওই ব্রিটিশদের সেই রচিত বীজ, বিষাক্ত বীজ, বিষবৃক্ষ। দাদা, আমরা আবার আলোচনার দিকে ফিরে আসি, যে আলোচনায় ছিলাম, নবকৃষ্ণদেব। একদম। এই নবকৃষ্ণদেব এবার কি হলো, যে জগৎ শেঠ বা অন্যরা যারা ছিল তারা দেখলো যে এই সিরাজকে না হটাতে পারলে আমাদের সুযোগ সুবিধে আসবে না। এবং জগৎ শেঠকে সিরাজ নাকি থাপ্পড় মেরেছিল। জগৎ শেঠ একদমই সুবিধার লোক ছিল না, রানী ভবানী পরবর্তী সময় বুঝেছিল। না না, ওটা তো ধরুন মানে এই যে পজিশনটা, জগৎ শেঠের যে পজিশনটা বংশানুক্রমে চলেছে একের একদম পর এক। একদম, জগৎ শেঠ তো একটা পোস্ট। অবশ্যই। এবং তাদের তো একটা অদ্ভুত মানে অধিকার বোধ ছিল। এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আর যে কোনো যে শাসক থাকে তার উপর একটা লবিবাজি করার চেষ্টা করে, আজকে আম্বানি আদানি এরা করছে, খুব স্বাভাবিক ঘটনা, এটা প্রতিটা পিরিয়ডে হয়। আমি এই কম্প্যারিজনগুলো টানছি এখানেতে, ওরা করছে বলে আমি ওদের দোষ দিচ্ছি না, এটা পৃথিবীতে হয়ে প্রতিটা এসেছে। দেশেই হয়ে আসে। তো সেই সময় জগৎ শেঠ হচ্ছে সব থেকে টাকাওয়ালা মানুষ, এশিয়ার বিগেস্ট ব্যাংকার, তো সেও চাইছে কি যে আমি এই নবাবকে কন্ট্রোল করব, নবাব আমার কথা শুনে চলবে। এইখানেতে আমি ফিরে যাই 1804 সাল, নেপোলিয়ান বোনাপার্টে। তো সেই সময়তে ইউরোপেতে পোপ ভাবতো আমি সবার ওপরে, প্যাপাল স্টেটস আমার হাতে, আর সম্রাটরা ভাবতো আমি সবার ওপরে। তো এবার করোনেশন হচ্ছে, পোপ পায়াস IV ক্রাউনটা নিয়ে নেপোলিয়ানকে পড়াতে আসে। নেপোলিয়ান বলল থামো, তুমি কেউ নয় আমাকে এটা পড়াবার। ও নিজে নিয়ে মুকুটটা পরে নিল। তাহলে কেন? তার মানে ও ধর্মীয় গুরুকে মানলো না, অস্বীকার করলো যে তুমি বড় নয় আমি বড়। এই জিনিসটাই এবার এখানের ক্ষেত্রে চলে আসি। ধর্মীয় গুরুরা ভাবছে আমি দেশ চালাবো, আমার কথা শুনে রাজা চলবে। যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা পয়সা আছে যাদের হাতে, তারা ভাবছে আমার কথা শুনে দেশ চলবে। এই যে লবিবাজি যেটা, সেই জিনিসটা সবসময় ছিল। তো এই সিরাজ যখন নবাব হয়ে, তখন প্রথমেতেই সে কী করলো, যে বলল যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলল চন্দননগরে তোমরা ফর্টিফিকেশন করবে না, এবং ব্রিটিশদের বলল ওরা যখন যেখানে জিপিও ওল্ড ফোর্ট তৈরি করছে তোমরা ফর্টিফাই করবে না। তো ইংরেজরা শুনলো না, ফ্রেঞ্চরা বন্ধ করে দিল। এবার যখন শুনলো না তখন তার মানে ওরা ফোর্ট তৈরি করছিলেন সে করছিল, সময়। ফোর্ট তৈরি করছে। এইবার সিরাজ সৈন্য সামন্ত নিয়ে এলো, ভেঙে চুরে দিল, ওই হলওয়েলের মিথ্যা গল্প তৈরি হলো, আলীনগর নামকরণ হলো, ফিরে চলে গেল। এবার রবার্ট ক্লাইভকে ম্যাড্রাস থেকে পাঠানো হলো কি সিচুয়েশন দেখার জন্য। এই নবকৃষ্ণদেব এরা একটা সুযোগ খুঁজছিল যে আমরা তো সিরাজকে হটাতে পারবো না, কিন্তু সামনে ব্রিটিশদের ধরে এটাকে করাতে হবে। তাতে তাদের লাভ কি হতো? তাদের লাভ হচ্ছে এখানেতে, তারা ব্যবসা বাণিজ্য, তারা তো বানিয়ার জাত, তারা ব্যবসা বাণিজ্যটাই তারা বোঝে। এবার সিরাজের কাছে ব্যবসা বাণিজ্য করার তাদের প্রতিবন্ধকতা আসছে কোনোভাবে, তাকে আমাকে হটাতে হবে, হটিয়ে আমার পাওয়ারটা ওখানে কায়েম করতে হবে। এইবার রবার্ট ক্লাইভের সঙ্গেই জগৎ শেঠের কোনো একটা জায়গাতে বসলো কৃষ্ণচন্দ্র রায়, উমিচাঁদ, রাজবল্লভ, এরা সবাই মিলে বসলো, তার পৌরোহিত্য করছে নবকৃষ্ণ দেব। এবং সেইখানেতে ঘসেটি বেগমও রয়েছেন। ঘাসটি বেগমকে ওই মিটিংয়ে ছিল বলে আমি মনে করি না, এটা আমার পার্সোনাল মত। পরবর্তী সময় ঘাসটি বেগম, শৌকত জাং এবং মির্জাফরকে বোড়ে হিসেবে ব্যবহার করা হবে। আগে এখানেতে তার মানে তারা মাস্টার মাইন্ড নন। নয় তো, মাস্টার মাইন্ড নন আদার দেন নবকৃষ্ণদেব। আবার কি, নবকৃষ্ণদেবই তো ব্রিটিশদের সব থেকে কাছে, জগৎ শেঠ তো নয়। ও এদের একসঙ্গে মিলে বসাচ্ছে একটা জায়গায়, নিয়ে আসছে একটা পেরিফেরির মধ্যে যেখানে ষড়যন্ত্রটা রচনা হবে। নবকৃষ্ণদেবের কথা শুনছে ব্রিটিশরা,
জগৎ শেঠের কথা তো শুনে সে আসছে, জগৎ শেঠের সঙ্গে তো তাদের পরিবারের পরিচয় হচ্ছে এখন। এইবার এ হলো কি যে সিরাজকে হটাতে হবে। জগৎ শেঠ বলল আমাকে থাপ্পড় মেরেছে, অপমান করেছে, এই করেছে। আর নবকৃষ্ণদেব রবার্ট ক্লাইভের মাথায় এটা ঢোকালো যে বাংলা হচ্ছে সব থেকে প্রসপারাস ল্যান্ড, তুমি যদি এটাকে দখল করতে পারো, আমরা তোমার সঙ্গ দেব, তাহলে এখান থেকে তুমি যে রেভিনিউ জেনারেট করতে পারবে সেটা দিয়ে তুমি সারা ভারতবর্ষকে তোমার পায়ের তলায় করতে পারবে, তুমি ভারতবর্ষকে দখল করতে পারবে। এই যে বদ বুদ্ধিটা, এই বুদ্ধিটা দিল নবকৃষ্ণ দেব। এবং এই বুদ্ধিটা দেওয়ার ফসল হলো এই পলাশীর ষড়যন্ত্র। এবং পলাশীর ষড়যন্ত্রে সিরাজের হত্যাকাণ্ড হলো। মিরান তার মুন্ডু নিয়ে সারা মুর্শিদাবাদে নাচলো, নাচানাচি করলো, ঠিক আছে। এবার বাংলা ট্রেজারি লুট। নবকৃষ্ণদেব 60 টাকা মাইনে পেত অ্যাজ মুন্সি। সেখান থেকে তার যে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া, এটা কি করে, এই প্রশ্নটা তো আমি জানি শোভাবাজার রাজবাড়ি নবকৃষ্ণদেবের পরিবারের বহু মানুষ বিভিন্ন জায়গাতে কমেন্ট করেছেন, আপনার অনুষ্ঠানে এসেও বলেছে, ঠিক আছে। তো আমার কথাটা হলো রাতারাতি এই সোর্স অফ মানিটা লটারি পেয়ে এলো, কোথা থেকে এলো, আমার প্রশ্ন এটা, আমি জানি না। আমি তো বলছি নবকৃষ্ণদেব আমার অ্যান্টি লোক, পরিষ্কার কথা। আমি বলছি সে লুট করেছে। এবার আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই এখানেতে, আমি সব জায়গাতেই বলি, আমি দর্শকদের বলছি আমার কথা দয়া করে কেউ বিশ্বাস করবেন না। আমি দেবর্ষী রায়চৌধুরী, সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ থেকে এসছি, আমি যা বলছি সব মিথ্যে কথা। আমার কথা দয়া করে আমি হাত জোর করে বলছি, বিশ্বাস করবেন না। আমি শুধু কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আপনাদের সামনে দিচ্ছি, এবার আপনি ভাবুন, এবার ভাবাও। দ্য কর্পোরেশন দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, হাউ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেপ দ্য মডার্ন মাল্টিন্যাশনাল, সেকেন্ড এডিশন, নিক রবিন্স। কোথা থেকে বেরোচ্ছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 2012 সাল, প্লুটো প্রেস, লন্ডন। আমার কথা নয়। সেখানে কি আছে? দ্য বেঙ্গল রেভলিউশন, রাইজ অ্যান্ড ফল অফ নবকৃষ্ণ দেব, পেজ নাম্বার 62। কি লেখা রয়েছে? When the new Nawab Sirajuddaulah confronted the company in 1756, Navakrishna took the company's side, smuggling food into the besieged Calcutta before its fall. He then worked as Robert Clive's go-between in the negotiations that led up to Polashi, and in its immediate aftermath helped to loot the harem at Murshidabad of rupees 80 million in gold, silver and jewels. এটা আমার কথা নয়, নিক রবিন্সের কথা, লন্ডন থেকে এবং ডিস্ট্রিবিউটেড ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। আমার দেবর্ষী রায়চৌধুরীর কথা নয়। অনেকে তো বলে দেবর্ষী রায়চৌধুরী সব মিথ্যে কথা বলছে, আমি মিথ্যে কথাই বলছি আমি। আচ্ছা, কলকাতা বিচিত্রা, রাধারমন রায়, পাতা নম্বর 236, দেখিয়ে দিচ্ছি। শোনা যায়, আচ্ছা এখানে কি, 1757 সালে কৃষ্ণচন্দ্র এবং নবকৃষ্ণ দুজনেই লক্ষাধিক টাকা খরচ করেছিলেন। নবকৃষ্ণ টাকা পেয়েছিলেন সিরাজউদ্দৌলার গুপ্ত কোষাগার লুট করে। আমার কথা নয়। এবার দ্য স্টেটসম্যান, কলকাতা, 28 সেপ্টেম্বর 1990। On September 28, 1990, Topati Bosu, in her article titled When Durga Pujo Rode a Mlecho, said, Sharadotsav or Durga Pujo is the autumn when the quite unfamiliar to Bengalis, Jayok. Durga rode her lion into Bengal once a year in the spring. The Battle of Polashi had been won, Sirajuddaulah defeated, but the Hindus were still to be wooed, and portraying the defeat of Siraj as the victory of Hindus over Muslim was not enough outcome. Robert Clive, obviously assisted by his treacherous aides,
Raja Krishnachandra Rai and Navakrishna Dev with the idea of celebrating the victory by holding a Hindu festival, Durga Puja, was decided upon. এবার শর্ট হিস্ট্রি অফ ক্যালকাটা টাউন অ্যান্ড সাবাবস বাই অতুল কৃষ্ণ রায় 1902 সালের বই Rai provides one of the most cited historical accounts of this event. He details how Navakrishna, alongside Mir Jafar, Ramchand Rai and Amir Beg, discovered the Nawab's secret treasury. Rai suggests that the immense wealth Navakrishna displayed aftermath, such the building of Shobhabajar Rajbari, was the direct result of his share of the hidden booty. The Good Old Days of Honorable John Company, W.H. Carey. This book compiles 18th and 19th century newspaper clippings and reminiscences. It describes the atmosphere in Kolkata following the Battle of Palashi and mentions how native intermediaries, Baniyas and Munshis like Navakrishna became fabulously rich overnight due to their roles in the transition of the Nawab's assets to the British. আমার কথা নয়। তার মানে সে সময় জগৎ শেঠের ক্ষমতাও চলে গেল পুরোটা। জগৎ শেঠের ক্ষমতা চলে যাওয়ার আমি বলবো না, জগৎ শেঠের ক্ষমতা ছিল, পরবর্তী সময়েতেও ছিল, কিন্তু নবকৃষ্ণ দেব ওয়াজ দ্য মেন, আমি কি বলবো, উইভার। এই যে পলাশির ষড়যন্ত্রটা যে উইভ করা হলো, সেইটার মেন যদি কুইন বি হয়ে থাকে সেটা হচ্ছে নবকৃষ্ণ দেব। এবং এবার কেউ কেউ বলবে যে সাবর্ণরা মুসলিমপন্থী। আমি এই যে রায়চৌধুরী উপাধিটা নিয়ে ঘুরছি, তবে সেটা তো জাহাঙ্গীরের দেওয়া। মুঘল আমার বন্ধু, ভীষণভাবে বন্ধু, আমি মুঘলদের ভীষণভাবে মানি। আমাকে ওই পডকাস্টের তলাতে প্রচুর গালাগাল আসবে, আই ডোন্ট কেয়ার, বদার অফ অল দিস শুলিকাস। আর এই সব ফান্ডামেন্টালিস্ট লোকেদের আই জাস্ট হেট দেম। আমি সত্যটা নিয়ে কাজ করি। মুঘলদের অনেক দোষ থাকতে পারে, সাবর্ণদের অনেক দোষ থাকতে পারে, আবার অসংখ্য গুণ থাকতে পারে, সত্যটা সত্য, আমি এটাই মনে করি। আমি কেউ আমরা পারফেক্ট নই। আমি বা তুমি কি নিজেদের আমরা পারফেক্ট বলতে পারি? আমরা কোনো দিন কোনো মিথ্যে কথা বলিনি, কাউকে ঠকাইনি, কাউকে কিছু করিনি, আমরা বলতে পারবো? কেউ বলতে পারবো? পাওয়ারে যারা যখন থেকেছে তারা কেউ না কেউ ভুল করেছে। ভুল করার থেকেও দেখো, ভুলটা আজকে 500 বছর আগে কি 1000 বছর আগে, আজকে আমরা বিচার করছি যে ওই রাজাটা ভুল করেছে। সে যখন পাওয়ারে ছিল তার কাছে সেটাই জাস্টিফাইড। সে যেটা মনে করেছে ঠিক করা, ওকে হত্যা করা দরকার, ওকে জেলে পোড়া দরকার, ওকে এই করা দরকার। আমার গদিটা থাকবে, আমার গদিটা থাকার জন্যে আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করেছি। আজকে আমি একইভাবে বলছি, আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই গদির জন্য যা যা করা দরকার সেটাই করছে, এবং সেটাই করার দরকার। সেটাই আমি থাকলেও আমি করব, তুমি থাকলেও তুমি করবে। আমার গদিটা বাঁচানো, আমার সাম্রাজ্য বাঁচানো হচ্ছে আমার প্রধান দায়িত্ব। আমার শত্রু, সেটা আমার বাবা মা ভাই বোন, যদি কেউ আমার বিরুদ্ধে থাকে, আই ক্যান ডেস্ট্রয় হিম। না, সেটা তো একটা ফ্যাক্টর। দাদা, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে। এই যে ধরুন যে সময়টা এগুলো চলছে ষড়যন্ত্র পুরোটা, সে সময় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পক্ষ থেকে যারা ছিলেন তাদের রোলটা কি ছিল? দেখো, রাতারাতি এবার কি হলো, এই যে পলাশির ষড়যন্ত্র, আমি এটাকে কেন বেশি করে দেখাই, যে এটাতে তো শুধু সিরাজের পতন ঘটছে বা বাংলার একটা পট পরিবর্তন হচ্ছে সেটা নয়। এই ষড়যন্ত্রের ফসল হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জায়গির চলে যাওয়া। এবং এটা আমি আবার বলছি, নবকৃষ্ণ দেব মির্জাফরকে দিয়ে এই 24 পরগনা, যার 8টা পরগনা আমাদের ছিল, সেইটা আউট অফ রেজ আমাদের এগেনস্টে হয়ে মির্জাফরকে দিয়ে ব্রিটিশদের উপহার করিয়ে দিয়ে সাবর্ণদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়েছে। দ্যাটস ওয়াই নবকৃষ্ণদেব ইজ মাই এনিমি। কিন্তু আপনাদের সঙ্গে ওদের এই শত্রুতাটা এই কেন? শত্রুতাটা হচ্ছে গিয়ে, আমি আগেই বলেছি যে আমাদের রূপকিনীদেব ভালো লোক ছিলেন। এবার এই যে রামচরণ দেব, নবকৃষ্ণদেবের বাবাকে যে বরখাস্ত করে দেওয়া, সেই ঘটনাটা হয়তো তার ছেলে হয়ে নবকৃষ্ণদেব মেনে নিতে পারিনি। বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার একটা তার হয়তো সেখানেতে ছিল। এবং দ্বিতীয় যে কারণ, আমি যেটাকে মেন কারণ বলতে চাই, সেটা হচ্ছে যে আমার স্ট্যাটাস,
আমি ছিলাম, নবকৃষ্ণদেব হচ্ছে ব্রিটিশদের কাছে 60 টাকার মুন্সি, তার বাবা ঠাকুরদা সবাই হচ্ছে তারা চাকরি করেছে। এইবার তার কাছে এই বিশাল কোটিপতি হয়ে গেছে। এবার আমি কোটিপতি হয়ে গেছি কলকাতাতে, আমার এগেনস্টে কে রয়েছে? সাবর্ণরা রয়েছে। তাহলে সাবর্ণকে আমি যদি ডিমিনিশ না করতে পারি, তাদের থেকে যদি পাওয়ারটা আমি কেড়ে নিতে না পারি, তাহলে আমি পাওয়ারটা তৈরি করব কি করে? তাহলে ওই মির্জা যেদিনেতে লুট হয়েছিল সেই দিনেতেই তো মির্জাফর 8খানা পরগনা দিয়ে দেয়নি ব্রিটিশদের, এই 24 পরগনাটা প্রেজেন্ট করেনি, করেছে আরও কিছুদিন বাদে। তাহলে এই যে কিছুদিন, প্রথম দিনে তো চাইলে প্রথম দিনে দিয়ে দিতে পারতো ব্রিটিশদের। তাহলে নবকৃষ্ণদেব গিয়ে এবার এই মির্জাফরের কানেতে বোঝাচ্ছে যে তুমি একটা কাজ করো, তুমি সাবর্ণদের ওটা ব্রিটিশদের গিফট করে দাও। তাহলে ব্রিটিশরা পুরো পাওয়ারে এসে গেল, সাবর্ণদের শেষ করে দিলাম, এবার আমরা খাবো এখানে, আমরাই সর্বে সব্বা হয়ে যাব কলকাতার। আমি এই জায়গাটাকে এইভাবেই ব্যাখ্যা করলাম, এবং পরবর্তী সময়ে রাধাকান্ত দেবও সেই জিনিসটাই হয়েছে। রাধাকান্ত দেব ভাসের সন্তোষ রায়চৌধুরী লড়াই, সমাজপতি, এবং রাধাকান্ত দেব তো ডিরোজিওকে জুতোর বালা পরিয়েছে ওখানে ডেকে খেতে দেবে বলে, রামমোহনকে খড়ম মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, 1000 লোকের সই প্রিভি কাউন্সিলে পাঠিয়েছিল যাতে সতীদাহ ব্যান না হয়। বিদ্যাসাগর, যিনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, তাকে ভীষণভাবে হেনস্থা করেছিল যাতে বিধবা বিবাহ প্রচলন না হয়, রানী রাসমণি যাতে মন্দির তৈরি না দক্ষিণেশ্বর করেন। মন্দির যাতে তৈরি তো না এত হয়, এই কিছু তো তারা ঘটনাটা। করেছে, এবং চূড়ামণি কিন্তু দত্তের তাদের ঘটনা। পরিবারের তরফে কিন্তু বলা হয় যে তারা পরে সাহায্য করেছিলেন রানী রাসমণিকে। এইবার ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, আটকে তো ছিল প্রথমেতে, পরবর্তী সময় কিছু একটা ঘটনা ঘটলো, কিছু একটা চুক্তি হলো, কিছু একটা ব্যবসা বাণিজ্য, রানী রাসমণিরও তো ব্যবসাদার পরিবার, তাহলে কিছু একটা ঘটলো, সেটা তাদের পারিবারিক ঘটনা, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। কিন্তু আমি যেটা করতে চাইছি, আমার পরিবারের সঙ্গে যেমন নবকৃষ্ণদেবের সেই সময় আমার অধিকার নবকৃষ্ণদেব হরণ করেছে, পরবর্তী সময়ে তার নাতি রাধাকান্ত দেবের সঙ্গে আমার দাদু সন্তোষ রায়চৌধুরীর সামনাসামনি লড়াই হয়েছে। তো সেই লড়াইটা তো ইতিহাস, ঐতিহাসিক লড়াই। আজকে এখন অনেকেই এ করবে, শোভাবাজার রাজবাড়ির যারা রয়েছে, হ্যাঁ, তাদের সঙ্গে এগেনস্টে আমার কোনো গ্রাজ নেই। অনেক অনুষ্ঠান, অনেক টিভির অনুষ্ঠানে তো আমরা একসঙ্গে অনুষ্ঠান করেছি, পাশাপাশি বসে গল্প করেছি, তাদের এগেনস্টে তো আমার গ্রাজ নেই। আমার গ্রাজটা ঐতিহাসিক গ্রাজ, যে তোমার দাদু আমার দাদুকে এইটা করেছিল, সেই ইতিহাসটা তো আমি অস্বীকার করতে পারি না। নবকৃষ্ণদেব, রাধাকান্ত দেব আমার শত্রু, এবং আমি আমার শেষ দিন পর্যন্ত এই শত্রুতাটা আমি বজায় রাখবো। আমার পরিবারের কেউ তাদের বন্ধু হোক না হোক আমার জানার দরকার নেই, দেবর্ষী রায়চৌধুরী এইটা রেখে যাবে। আমি এটা অন এয়ার বলছি আজকে। আমি সেই ঐতিহাসিক শত্রুটা, তার মানে এই নয় যে আজকে যারা তাদের আমি অসম্মান করছি, তাদের আমি গালমন্দ করছি, একদমই নয়। তারা যথেষ্ট জ্ঞানীগুণী মানুষ আছেন, আমি তাদের আমি সম্মান করছি, আমি তাদের নিয়ে আমার কোনো নেই। আমার রাগ ওই দুটো মানুষের ওপর, নবকৃষ্ণদেব এবং রাধাকান্ত দেব। আর যদি তাদের কেউ জাস্টিফাই করে, তার এগেনস্টে আমাকে করতেই হবে এটা। দাদা, একটা প্রশ্ন, এটা অনেকে বলেন যে শ্রীরামকৃষ্ণদেব কোনোদিন নাকি আপনাদের পরিবারে যাননি, এটা কি সত্যি? এখন কেউ যদি বলেন যাননি, বা কেউ যদি বলে থাকেন রামকৃষ্ণদেব তাদের বাড়িতে গিয়ে পুজো করতেন, সেটাও তো সবাই এই কথাটা শুনে কলকাতায় হাসে যে শোভাবাজার বাড়িতে নাকি রামকৃষ্ণদেব গিয়ে পুজো করেছেন। এটাও তো কোনো তথ্য নেই। ঠিক আছে, আমি করেছেন কি করেননি এটা আমি বলতে চাই না। হতেই পারেন যে কোনো দিন গিয়ে পুজো করেছিলেন, না করার তো কোনো অসুবিধা। তাদের বাড়িতেও তো পুজো হয়, পুজো আচ্চার বাড়ি, সেখানে যে যাননি আমি এটাও অস্বীকার করছি না। আবার গেছিলেন, তার যদি তথ্য তারা দিয়ে থাকেন, নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না আমি আশা করি। তো রামকৃষ্ণদেব যদি তাদের বাড়িতে গিয়ে থাকেন, গেছেন, তো হয়েছেটা কি? তেমনই আমাদের বাড়িতে উনি যে লুচি আলুর দম রেগুলার খেতেন, এবং এটা তো শ্রীময়, এটা তো কথামৃততেই লেখা রয়েছে, এটা তো আমার কথা নয়। এবং সেই জন্যেই তো আজকে স্বামী যোগানন্দ যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, যিনি
ওনার 12 জন ডিসাইপেলের মধ্যে এবং সারদা মায়ের প্রথম যিনি শিষ্য, তো সারদা মায়ের সমস্ত কিছু দায়িত্ব তো ওনার হাতে দিয়েছিলেন। উনি যখন বেনারসে যাচ্ছেন তো যোগানন্দই তো নিয়ে যাচ্ছে, তো কিসের জন্য নিয়ে গেছিলেন? রামকৃষ্ণদেব আমার কাছে বা আমার পারিবারিক ইতিহাসেতে তিনি কিন্তু গুরুদেব হিসেবে নয়, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড হিসেবে, ঠিক যেভাবে আমাদের নেতাজি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন। তো সেখানেতে একটা বড় একটা জায়গিরদার পরিবার, তার সঙ্গে অন্যান্য যে পরিবারের তো একটা সম্পর্ক থাকবেই, এবং সেই সময় যে সমস্ত বনেদি পরিবারগুলো তাদের মধ্যেই তো বিয়ে এগুলো হতো, এবং যার জন্য তো কলকাতায় প্রায় প্রতিটা পুরনো পরিবারের মধ্যেই নয় আমাদের বাড়ির মেয়ে, নয় তাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ লিঙ্ক রয়েছে প্রত্যেকটা পরিবারে। থাকবে। এটা তো খুব স্বাভাবিক ঘটনা এটা। এবং তো সেইখানেতে রামকৃষ্ণদেব আমাদের বাড়িতে রেগুলার লুচি আলুর দম খেতেন। সাবর্ণ রাজা বলে তিনি মেনশন করেছেন, এবং এটা বহু নাটক, বহু জায়গায় এটাকে উপস্থাপন করা হয়েছে। সেটা তো আমি করিনি, আমিও তো সেটা দেখেই আজকে আমি বলছি। আমি তো সেই সময় দেখিনি সেটা, কিন্তু আমার পারিবারিক তথ্য, পারিবারিক সূত্র, এবং আজকে ওই দক্ষিণেশ্বরের পাশে যেখানেতে আমাদের স্বামী যোগানন্দের যে বাড়ি রয়েছে, তো সেইখানেতে রামকৃষ্ণদেব আমাদের দক্ষিণেশ্বরের বাড়িতে রেগুলার এসেছেন। এটা আমাদের পারিবারিক তথ্য এটা। তো এবার এটা কে মানলো কে না মানলো, দ্যাট ডাজেন্ট মিন এনিথিং টু মি অ্যাট লিস্ট। আমি মানুষকে জানাচ্ছি যে এই ঘটনা ঘটেছে। এবার বিশ্বাস করবে কি না করবে, বিশ্বাস করলেও আমার কিচ্ছু এসে গেল না, বিশ্বাস না করলেও আমার কিচ্ছু এসে গেল না। আমি আবারও বলছি, আমার কথাগুলো একদম বেদবাক্য হিসেবে কেউ শুনবেন না, আমি সব মিথ্যে কথা বলছি একদম। আমি বলে দিচ্ছি দেবশ্রী রায়চৌধুরী সব মিথ্যে কথা বলছে। গ্যালিলিওর বইতে প্রথমে লেখা ছিল আমি যা বলেছি সব মিথ্যে কথা, আমিও বলে দিচ্ছি ডিসক্লেমার, আমি সব মিথ্যে কথা বলছি। আমি শুধু কিছু তথ্য মানুষের সামনে তুলে ধরলাম। এবার বিচার করা, ওই যে রাজহাঁস হয়ে বিচার করা, সেটা প্রতিটা মানুষ নিজে ভাবা প্র্যাকটিস করো, ওইভাবে ভাইবে বিচার করবে। দাদা, এখানেই হয়তো এপিসোডটা শেষ করে দেওয়া উচিত ছিল, সময় অনেকটা হয়ে গেছে, কিন্তু তবু একটা টপিক না শুনে আপনাকে ছাড়তে পারছি না। যখন শ্রীরামকৃষ্ণদেবের কথা এলো তখন সাধক কার কথা বলছি আপনি রামপ্রসাদ। বুঝতেই পারছেন। দেখুন, সাধক রামপ্রসাদকে নিয়েও এরকম মিথের ছড়াছড়ি, এবং সেইটা নিয়ে আমরা তো সাবর্ণ সংগ্রহশালাতে, এবং সাধক রামপ্রসাদের একমাত্র দস্তখত করা কাবুলতিপত্র সেটা সাবর্ণ সংগ্রহশালায় আমার হেফাজতে রয়েছে। সারা পৃথিবীতে তার একমাত্র ডকুমেন্টারি এভিডেন্স, আই হ্যাভ ইট উইথ মি। কিন্তু সেখানেও এবং তো ইতিহাসে সেইখানে গন্ডগোল রয়েছে। রাইট, এইটাই তো আমরা বলতে চাইছি। এবং আমার যে ওয়েবসাইট আছে সেখানে খুললে একটা পেজ রয়েছে, দেখবেন হিস্ট্রি অফ রামপ্রসাদ সেন চ্যালেঞ্জড বলে, যেখানে অসংখ্য লেখকরা লিখে গেছে যে 1781 সালে ওই কালী পুজোর পরের দিন মা কালীর মূর্তি নিয়ে উনি ওই সামনে যেটা রামপ্রসাদের ঘাট বলা হয়, আমাদেরই তৈরি ঘাট, সেখানে নাকি উনি বিলীন হয়ে গেলেন। হ্যাঁ, বিলীন হয়েছিলেন, এটা আমাদের পারিবারিক তথ্য, কিন্তু সেটা কবে? দ্যাট ক্যানট বি 1781, বিকজ এই যে ডকুমেন্টারি এভিডেন্স, যে কাবুলতিপত্র আমার কাছে রয়েছে, মনোরঞ্জন রায়চৌধুরীর, আমার জেঠুমশাই ছিলেন আমাদের হালি শহরে, ওনার থেকে এই কাবুলতিপত্রটা বা আরও অনেক কাবুলতিপত্র আমার সংগ্রহে রয়েছে। তো সেখানেতে পরিষ্কারভাবে 1794 সালের বৈশাখ মাসের একটা কাবুলতিপত্রে শাহ আলাম টুয়ের আমলের, সেখানে পরিষ্কারভাবে রামপ্রসাদ সেনের দস্তাখত রয়েছে। তাহলে 1794 সালে এপ্রিল মাসে তিনি জীবিত ছিলেন। হতে পারে সেই বছর বা তার পরের বছর উনি হয়তো বিলীন হয়ে গেছিলেন গঙ্গায়। আর দ্বিতীয়, রামপ্রসাদের ভিটে হালি শহরে বলে সব আমরা সবাই বেড়াতে যায়। জানি। আচ্ছা, এর সাধারণ কমন সেন্সগুলো কি করে মানুষের মাথায় আসে না আমি বুঝি না। রামপ্রসাদ সেনের বাবা ঠাকুরদা কি ওই জায়গায় জন্মেছিলেন যে ওটাকে ভিটে বলা হচ্ছে? ভিটে কাকে বলে? যেখানে বাপ ঠাকুরদা জন্মেছে। ওই বাড়িটা তো ওর গুরুদেব রামকৃষ্ণ রায়চৌধুরী, তন্ত্রসাধক রামকৃষ্ণ রায়চৌধুরীর পঞ্চমুণ্ডির আসন এবং মন্দির আপনাদের পরিবারের একদম আমার বাড়ির পাশেই তো, আমার বাড়ির মানে উঠোনের ভেতরই তো সেটা। এবং সেখানেতে
রামকৃষ্ণ রায়চৌধুরী মারা যাচ্ছেন, তার বেশ কিছু বছর বাদে তার বড় ছেলে সুখদেবের স্ত্রী সুভদ্রা দেবী ওই জায়গা, ওই মন্দিরের দায়িত্ব দিচ্ছেন রামপ্রসাদকে। অর্থাৎ রামপ্রসাদ সেন আমাদের বাড়িতেই থাকতেন, খেতেন, সাধনা করতেন। তাহলে সেটা কি করে তার ভিটে হয়ে গেল? রামপ্রসাদের ভিটে ওখান থেকে 16 মাইল দূরে, যেটা গঙ্গা বক্ষে বিলীন হয়ে গেছে। ওরা তো ওর বাবা তো আয়ুর্বেদের ডাক্তার ছিলেন, তো সেটা তো আমার বাড়িতে বসে হয়নি। আমার বাড়ি তো সেন নয়, বা ও রায়চৌধুরী নয়, গাঙ্গুলি নয়। তাহলে আমার বাড়িতে ওর ভিটে কি করে হয়? তাহলে রামপ্রসাদের ভিটে নয়, সেটা ওনার সাধনপীঠ। আর ওনার মৃত্যু 1781 সালে নয়, 1794 সালে উনি জীবিত ছিলেন, এবং সেই কাবুলতিপত্র আমরা সাবর্ণ সংগ্রহশালাতে আমরা রেখেছি, যে কোনো মানুষ এসে দেখতে পারেন সেটা। এই মানে গুলিয়ে দেওয়াটা কেন? তার মৃত্যুর ডেটটা হঠাৎ করে কেন এগিয়ে দেওয়া? এটার পেছনে কোনো রিজন নিশ্চয়ই ছিল। দেখুন, যেভাবে সাবর্ণদের ওপর অত্যাচার হয়েছে, আক্রমণ হয়েছে একটা ফ্যামিলির তরফ থেকে, আমি যদি বলি, এই যখন পলাশীর ষড়যন্ত্র চলছে, তখন রামপ্রসাদ সেনও পলাশীর ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিলেন, এবং রানী ভবানী যখন একসময় প্রথমেতে জগৎ শেঠদের সমর্থন করছিলেন, রামপ্রসাদের কথায় সেই সমর্থন তুলে নেন। তাহলে রামপ্রসাদ সেনও কিন্তু এই পলাশীর ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিলেন। তাহলে তাকেও কিভাবে ডিমিনিশ করা যায়, তাকেও কিভাবে করা যায়, তারও একটা যে চেষ্টা হয়নি, সেটা কিভাবে বলা যেতে পারে? একই গভীর সময়কার তো রহস্য। ঘটনা, একই সময়কার তো সব ষড়যন্ত্রটা। এবং শুধু তাই নয়, বিখ্যাত গায়িকা আরতি মুখোপাধ্যায়, তার প্রথম বেসিক গানটাই হচ্ছে, যেটা লিখেছিলেন আমার দাদু প্রণব রায়, যেটা ছিল পলাশীর প্রান্তরে ডুবে গেল বাঙালি সূর্য। প্রথম ওনার বেসিক সং ইউটিউবেতে রয়েছে, আমার চ্যানেলেও দেওয়া রয়েছে। তাহলে আমার দাদু এই গানটা লিখেছেন 1960-এর দশকে, তখন আমি জন্মাইনি। তাহলে তিনিও কিন্তু পলাশীর ষড়যন্ত্র নিয়ে একইভাবে ভেবেছেন, এবং ওটাই ভাবতেন যে পলাশীর ষড়যন্ত্রে সাবর্ণদের যেমন ডুবেছে, বাংলার সূর্য সিরাজকে হারিয়ে ডুবেছে। তাহলে এটা প্রণব রায়ের কথা, 1960-এর দশকের লেখা গানে। এটা দেবশ্রী রায়চৌধুরী 2026 সালে বলছে নয়, আমার দাদুও ওই কথা বলে গেছে, আমিও সেই কথাই বলছি আজকে। আসলে সবাই একই রকমভাবে আজকে যেরমভাবে আপনি সরব হচ্ছেন সেটা সবাই হননি, তাই জন্যই হয়তো ইতিহাসগুলো খুব আস্তে আস্তে সামনে আসছে। ঠিক তাই। অনেক কিছু জানলাম দাদা, প্রচুর কিছু অজানা থেকে গেল। আবারও বসতে হবে একসঙ্গে, আপনার সময় হলে একসঙ্গে আবারও বসবো, অনেক কিছু জানবো। অলওয়েজ ওয়েলকাম। আর আমি চাই মানুষ সত্য ইতিহাসটা জানুক। সেই ইতিহাসটা যে আমার ফরেই যেতে হবে সেটা কখনোই নয়, আমি আবার বলছি। কেউ আমরা পারফেক্ট নই। দেবশ্রী রায়চৌধুরী আজকে এখানে এসে বসে এত ডায়লগ দিচ্ছে, এত বড় বড় কথা বলছে, আমার কি খারাপ দিক নেই? অসংখ্য খারাপ দিক আছে আমার, থাকতেই পারে। সেটা নিয়েও আমি বলছি, আমি অস্বীকার করছি না, দেবশ্রী রায়চৌধুরী ইজ নট আ পারফেক্ট পারসন। আমারও অনেক খারাপ দিক থাকতেই পারে, আছেও, আমি সেটা অ্যাডমিট করছি। এই অ্যাডমিট করাটা, আত্মসমালোচনা করার জায়গাটা, কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝার জায়গাটা, এটাই আমাদের ভাবতে হবে। একদম। ভালো থাকবেন দাদা। থ্যাংক ইউ সো মাচ।